আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো রয়েছো। তো তোমাদেরকে কথা দিয়েছিলাম যে তোমাদের পদার্থবিজ্ঞানের উপরে শিওর শর্ট ফাইনাল সাজেশন ক্লাস নিব এবং তোমাদেরকে সম্ভাব্য 500 এমসিকিউ সমাধান করিয়ে দেওয়া হবে, যেই প্রশ্নগুলো থেকে তোমাদের পরীক্ষায় তোমরা হয়তো প্রশ্নগুলো ডিরেক্টলি কমন পেয়ে যাও অথবা এই টাইপ থেকে তোমাদের প্রশ্ন কমন আসবে। সো এটা তুমি মোটামুটি শিওর থাকতে পারো। তুমি যদি এই ক্লাসটা ভালো মতো দেখতে পারো, সো আমরা যে এমসিকিউ গুলো তোমাকে সমাধান করাই দিব এইগুলো ভালো মতো বুঝতে পারো, পরীক্ষায় যে এমসিকিউ আসুক না কেন তুমি অবশ্যই পারফর্ম করে আসতে পারবে, টেনশন নেওয়ার কোনো সুযোগ নাই। সো দেখো তাহলে আজকে আমরা প্রথম যে চ্যাপ্টারটা দিয়ে আলোচনা শুরু করব, বেসিক্যালি আমরা ভেক্টর থেকে শুরু করব, এরপর পর্যায়ক্রমে বাকি পার্টগুলো তোমাদেরকে দিয়ে দিব। ওকে, সো আমি একটা করে অংশ হয়তো তোমাদেরকে দিব, খুব দ্রুত কভার করে ফেলতে হবে। ওকে, তাহলে বাকি পার্টগুলো তোমার জন্য ইজি হয়ে যাবে। ওকে, সো দেখো আমি তোমাদের একটা জিনিস বলি, আমাদের এখানে আজকে বেসিক্যালি প্রায় 37 ডিগ্রি তাপমাত্রা উঠেছে। ওকে, আর আমি এর মাঝে ফ্যান বন্ধ করে ক্লাস নিচ্ছি, কারণ ফ্যান দেওয়া যাইতো, ফ্যান দিলে এগুলো উড়ে যাচ্ছে, দেখলাম যে অনেক একটা বাজে অবস্থা হয়ে যাচ্ছে, আর মাথার উপরে বড় বড় 3 লাইট জ্বলতেছে। সো বুঝতেই পারতেছো গরমে ঘেমে যাচ্ছি। যাই হোক, আশা করি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা করবা, তোমাদের ফ্রেন্ড সাইকেল যারা আছে সবাইকে একটু মেনশন দিয়ে নিয়ে আসবা, আমরা সবাই একসাথে ক্লাসটা করবো। ওকে, তো তোমাদের ফ্রেন্ড সাইকেল যারা আছে একটু মেনশন দাও, ক্লাসটা শেয়ার করে দাও, আশা করি ক্লাসটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে, এটা আমি তোমাকে ইনশিওর করছি। ওকে, সো প্রথমেই আসো আমি কেমনে বরাবর একটু তোমাদের যদি বলি। সো যেহেতু আমি ধরেই নিচ্ছি যে তোমার একটু বেসিকে প্রবলেম থাকতে পারে, তুমি হয়তো সূত্রগুলো জানো না খুব একটা ভালো মতো, অর্থাৎ তোমাদের মধ্যে অনেক আছে যে সারা বছর পড়াশোনা করে নাই, পরীক্ষার আগে ভাইয়া একটু ভালো মতো পড়াই দেন, ভাইয়া কোন জিনিসগুলো পরীক্ষা আসবে, সো এইগুলো একটু ভালো মতো পড়াই দেন। সো সকলের কথা চিন্তা করে যেহেতু ক্লাসটা নিবো, মোটামুটি আমি ট্রাই করবো সবগুলো জিনিস তোমাদেরকে পড়িয়ে দেওয়ার জন্য। ওকে, সো আসো আমরা তাহলে শুরু করি। প্রথমেই এই চ্যাপ্টার সম্পর্কে দেখো, আমাদের যে প্রশ্নগুলো আসে ভাইয়া, এরকম প্রশ্ন আসে নরমালি যে স্কেলার রাশি কাকে বলে বা ভেক্টর রাশি কাকে বলে, এগুলো তোমার ক নাম্বার বা খ নাম্বারে আসতে পারে। এবং এমসিকিউর ক্ষেত্রে এই জায়গাটা থেকে প্রশ্ন করবে নিচের কোনটি স্কেলার রাশি অথবা নিচের কোনটি ভেক্টর রাশি। তাহলে তুমি এখন একটা ব্যাপার মাথায় রাখবা, তুমি কখনো স্কেলার এবং ভেক্টর দুটোই মুখস্থ করবে না, তুমি শুধুমাত্র ছন্দ দিয়ে ভেক্টর রাশিগুলো মুখস্থ করবা। তাহলে ভেক্টর রাশি মুখস্থ করছো, ভেক্টর বাদে বাকি যেগুলো আছে সেগুলো স্কেলার রাশি একটা মুখস্থ করবা, ওইটা থেকে স্কিপ করে করে বাকিগুলো তুমি এমসিকিউ দাগাইতে পারবা, চাপ নেওয়ার কোনো কারণ নাই। তাহলে এখান থেকে আমাদের প্রশ্ন আসবে প্রথমেই যে পোর্শনটা থেকে, সেটা হচ্ছে স্কেলার রাশি এবং ভেক্টর রাশি কাকে বলে। তো তুমি যদি একটু লক্ষ্য করো, প্রথমে আমি এই টাইপ থেকে একটা প্রশ্ন দিয়ে রাখছি, জড়তার ভ্রামক কি ধরনের রাশি। তো এখানে তোমরা একটু কমেন্ট করে আমাকে জানাই দিবা যে জড়তার ভ্রামক কি ধরনের রাশি। আমি একটু তোমাদের বলে দেই, তুমি মনে রাখবা দুনিয়ায় যত ধরনের ভ্রামক আছে, দুনিয়ার মধ্যে যত ধরনের ভ্রামক আছে, এই সবগুলা ভ্রামক হচ্ছে ভাইয়া ভেক্টর রাশি। কেমনে মনে রাখবা ভাইয়া? ব্রেনের মধ্যে প্রেসার পড়তেছে, আসো প্রেসার কমাই দেই, আসো প্রেসারটা একটু কমাই দেই, মনে রাখবা ভতে ভেক্টর, এই যে ভ দিয়ে মনে রাখবা, ভতে ভেক্টর, এবং এই ভ দিয়ে আবার মনে রাখবা ভ্রামক। তাহলে একই জিনিস, এই যে এখানে ভ আছে এখানেও ভ আছে, তাহলে দুনিয়ায় যতগুলা ভ্রামক তুমি পাবা সবগুলাই হচ্ছে কি রাশি ভাইয়া? ভেক্টর রাশি। তাহলে এখানে কি আছে? জড়তার ভ্রামক। এটা কি স্কেলার না ভেক্টর বলতে হবে? এটা কি রাশি তাহলে? ভেক্টর রাশি। কি পড়াশোনা করছে এতদিন, এটা কি ভেক্টর রাশি? দেখো, আমাদের মনে রাখা লাগবে দুনিয়ায় যত ভেক্টর আছে, সব যত ভ্রামক আছে সবগুলোই কি রাশি? ভেক্টর রাশি, শুধুমাত্র জড়তার ভ্রামক বাদে, শুধুমাত্র জড়তার ভ্রামক বাদে। তাহলে মনে রাখবা সকল ভ্রামক ভেক্টর রাশি, আর জড়তার ভ্রামক এইটা পরীক্ষায় আসার জন্য একটু তোমাদের ডিটেলস বলে দিলাম। তো একটু মনে রাখবা জড়তার ভ্রামক। তাহলে এই যে ভাইয়া আমাদের জড়তার ভ্রামক, এই জড়তার ভ্রামক হচ্ছে আমাদের মনে রাখতে হবে, এটা হচ্ছে আমাদের স্কেলার রাশি। এটা হচ্ছে আমাদের কি রাশি বলতো? এটা হচ্ছে আমাদের স্কেলার রাশি। আচ্ছা, এই টাইপের আরেকটা কমন প্রশ্ন আসে, যে জায়গাটা আমরা মিস্টেক করি সেটা একটু মনে রাখবা, সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ কি রাশি? যদি এইটা তোমাদেরকে বলে যে তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ আসলে স্কেলার রাশি না ভেক্টর রাশি? এটা আমরা পরীক্ষা আসে নরমালি সবাই ভেক্টর রাশি দাগাই, কিন্তু এটা ভেক্টর রাশি না, এটা হচ্ছে স্কেলার রাশি, এটাও পরীক্ষা আসে। তড়িৎ প্রবাহ একটা স্কেলার রাশি, ঠিক আছে, এটা হচ্ছে একটা স্কেলার রাশি। আর তোমরা সবাই জানো যে স্কেলার রাশি কাকে বলে? যার শুধুমাত্র মান আছে সেটাকে আমরা স্কেলার রাশি বলি, আর যার মান এবং দিক দুটোই আছে তাদেরকে আমরা ভেক্টর রাশি বলি। সো এই স্কেলার ভেক্টর আসলে পাবা, আশা করি এই জিনিসগুলো খুব একটা সমস্যা হওয়ার কথা না। এরপর তোমাদেরকে আরেকটা জিনিস পড়াবো, তুমি যে বোর্ডেই পরীক্ষা দাও না কেন, আমি ধরে নিচ্ছি কোনো না কোনো বোর্ডে এই প্রশ্নগুলো আসবে, একটু ভালো মতো খেয়াল করবা। সেটা হচ্ছে ভাইয়া এই জিনিসটা একটু মনে রাখবা যে বিভিন্ন ধরনের আমরা রাশি নিয়ে একটু আলোচনা করব। সো প্রথমে আমরা আলোচনা করবো যেটা হচ্ছে, সেটা হচ্ছে সদৃশ। দেখো সদৃশ, আচ্ছা এটা আমি সদৃশ পড়াবো না, বাদ দাও, আমি সদৃশ তোমাকে পড়াচ্ছি না, আমি একটু জিনিসগুলোকে একটু ইজি করার চেষ্টা করি, একটু ইজি করি ভাইয়া। দেখো মনে করো, প্রথমে তুমি চিন্তা করো যে এইটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর রাশি, ঠিক আছে, এটার মান আমি তোমাকে বলে দিলাম মনে করো 5 নিউটন। আমি আরো একটা ভেক্টর রাশি নিলাম, আমি মনে করো এটার মান বলে দিলাম তোমাকে 10 নিউটন। তুমি একটু আমার প্রশ্নগুলোর শুধুমাত্র উত্তর দাও, পড়া হয়ে যাবে। সো এখানে আমি দুইটা নিলাম, একটা হচ্ছে 5 নিউটন, একটা 10 নিউটন। তাহলে মান কি সমান এখানে বলো তো? সমান সমান না, তাহলে মান এখানে সমান নয়। তাহলে এখানে বলবা যে মান সমান নয়, মান সমান নয়। এটা তো ক্লিয়ার, এখানে দেখেই বোঝা যাচ্ছে একটা 5 একটা 10, দিকটা কি একই দিকে? তাহলে
এই যে এটাকে তুমি যদি এ চিন্তা করো, এটাকে তুমি যদি বি চিন্তা করো, এ ভেক্টর আর বি ভেক্টর, তার মানে এ ভেক্টর এই দিক বরাবর, বি ভেক্টর এই দিক বরাবর। তাহলে তুমি বলো তো এখানে এখানে কি দিকটা একই দিকে না? তাহলে এখানে দিকটা হচ্ছে আমাদের একই দিক, দিকটা হচ্ছে একই, দিকটা হচ্ছে একই। তাহলে তুমি মনে রাখবা যে ভেক্টরের মান সমান নয় কিন্তু দিকটা একই দিকে, সেটাকে আমরা বলতে পারি সদৃশ, বা দেখো একটু লিখে রাখো, এটাকে আমরা বলতে পারি সদৃশ। ঠিক আছে, এটাকে আমরা বলতে পারি সদৃশ ভেক্টর। কি বলতে পারি ভাইয়া এটাকে? এটাকে আমরা তাহলে বলতে পারি ভাইয়া সদৃশ ভেক্টর কিন্তু বলতে পারি। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। তাহলে মান যদি সমান হয় এবং দিকটা যদি একই হয় তাহলে এটাকে আমরা বলতে পারি সদৃশ ভেক্টর। এবং দেখো এই ভেক্টরও যাচ্ছে এই দিক বরাবর, এই ভেক্টরও যাচ্ছে এই দিক বরাবর, একই দিকে যাচ্ছে, তার মানে এটাকে আমরা বলতে পারি আবার সমান্তরাল বলতে পারি। তাহলে সদৃশ অথবা বলতে পারি সমান্তরাল, সদৃশ অথবা বলতে পারি কি বলতে পারি সমান্তরাল ভেক্টর আমি এটাকে বলতে পারি। তো এতটুকু জিনিস আমি বুঝতে পারছি। সো একটা প্রশ্ন দেখো এখানে কি বলছে, একই দিকে ক্রিয়াশীল অসমমানের দুটি ভেক্টরকে কি বলে? একই দিকে ক্রিয়াশীল, এই যে এটাও এই দিক বরাবর যাচ্ছে, এটাও এই দিক বরাবর যাচ্ছে, এবং বলছে অসমমান, মানে কি একটার মান যদি হয় 50, একটার মান 100, মান মিলতেছে না, অসমমান। তো এই অসমমানের দুটি ভেক্টরকে কি বলে? তো অবশ্যই একে সদৃশ ভেক্টর বলবে। তা দ্যাট মিনস এখানে বোঝাচ্ছে তোমাকে যে মানটা সমান নয় কিন্তু দিকটা একই দিকে। এই প্রশ্নটা তোমার দিনাজপুর বোর্ডে আসছে, এবং আরো একটা বোর্ডে এই প্রশ্নটা আরেকভাবে আসছে। সেটা হচ্ছে যে তোমাকে বললো এখানে যেমন একই দিক বলছে, তোমাকে বললো বিপরীত দিকে। কি বলছে? বিপরীত দিকে। তো মনে করো বলছে যে বিপরীত দিকে ক্রিয়াশীল অসমমানের দুইটা ভেক্টরকে কি বলে? তার মানে একটা ভেক্টর মনে করো যাচ্ছে এই দিক বরাবর, এ যাচ্ছে এই দিক বরাবর যাচ্ছে, বি যাচ্ছে, তাহলে এর মান মনে করো 10 নিউটন, বি এর মান মনে করো 20 নিউটন। তাহলে এটা অসমমান, মানটা সমান নয়, দিকটা বিপরীত। তাহলে এটাকে সদৃশ না বলে তুমি তখন এটাকে বলবা বিসদৃশ ভেক্টর। সিমিলার টাইপের প্রশ্ন না? তাহলে এটা যদি সদৃশ হয় বিপরীত দিয়ে গেলে বিসদৃশ ভেক্টর। আশা করি এই টাইপের প্রশ্নগুলো পাবা। এরপরে আসো আরেকটা জিনিস তোমাদেরকে শেখাই দিই, এটা একটু মুছে নেই, আমি একটু এই জিনিসটা মুছে নিচ্ছি। আচ্ছা, তো এবার আমরা একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে বিপ্রতীপ ভেক্টর, যেখান থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে ভাইয়া। সো বিপ্রতীপ ভেক্টর জিনিসটা কি? সো এটা যদি একটু দেখার চেষ্টা করি, বিপ্রতীপ ভেক্টর, বিপ্রতীপ ভেক্টর, বিপ্রতীপ ভেক্টর। সো এখন দেখো অ্যাকচুয়ালি যে জিনিসটা হইছে, আমার রুমে তো আসলে এসি নাই। সো এসি থাকলে না হয় এসি দিয়ে ক্লাস নিতাম। সো যেহেতু এসি নাই, একটু গরমে ক্লাস নিচ্ছি, একটু কষ্ট হচ্ছে, ঘেমে যাচ্ছি, তোমরা আবার কিছু মনে করো না, জাস্ট একটু ক্লাসটা কন্টিনিউ করো, আশা করি বুঝতে পারবা। সো দেখো বিপ্রতীপ ভেক্টর মানে কি, মনে করো এ একটা ভেক্টর যার মান মনে করো 7i, ঠিক আছে, এ একটা ভেক্টর যার মান হচ্ছে 7i। সো বিপরীত ভেক্টর থেকেও বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসে। তো এর বিপরীত ভেক্টরটা কি হবে? এর বিপরীত হবে মনে করো বি, তো সেটা হবে উল্টাই দিবা। কি করবা? এটা শর্টকাট টেকনিকটা হচ্ছে ভাইয়া, মনে লিখে রাখো, এটাকে তুমি উল্টাই দিবা। বিপরীত ভেক্টর মানেই উল্টাই দিব, বিপরীত ভেক্টর মানেই উল্টাই দিব। তাহলে এখানে 7 আছে, 7 এর উল্টা কি? 1/7, i আছে i, ঠিক আছে, i আছে i। সো এটাই হচ্ছে আমাদের বিপরীত ভেক্টর। আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো, মনে রাখতে পারবা। এরপর আসো ভাইয়া একক ভেক্টর জিনিসটা কি। এরপরে যদি আমি তোমাকে বলি যে একক ভেক্টর কাকে বলে, এটা তোমরা সবাই জানো। তো তারপর আমরা ভুল করি জিনিসটা। একক ভেক্টর মানে কি? মনে করো যে এ একটা ভেক্টর, এ একটা ভেক্টর, ঠিক আছে, এই এ ভেক্টরকে আমি যদি এখন মনে করো এ একটা ভেক্টর, আর যখন আমি এই যে এরকম চিহ্ন দ্বারা প্রকাশ করবো, মডুলাস চিহ্ন দ্বারা প্রকাশ করবো, তখন এটাকে মান বোঝাবে, ঠিক আছে। তাহলে এই একটা ভেক্টরকে যদি আমি এই ভেক্টরের যে মান দ্বারা প্রকাশ করি, মান দ্বারা ভাগ করি, তো একটা ভেক্টরকে সেই ভেক্টর যদি মান দ্বারা ভাগ করি, তাহলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের একক ভেক্টর। তো একক ভেক্টরকে এই যে একটা টুপি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, এগুলো সবাই জানো, এগুলো বলার কিছু নাই, আশা করি এগুলো তোমরা জানো। এরপরে যদি তোমাকে বলি যে ভাইয়া শূন্য ভেক্টর জিনিসটা কি, শূন্য ভেক্টর, শূন্য ভেক্টর কাকে বলে? শূন্য ভেক্টর। তো শূন্য ভেক্টর বেসিক্যালি জিনিসটা হচ্ছে, এখানে মনে রাখবা যে শূন্য ভেক্টর থেকে একটা পরীক্ষা প্রশ্ন আসে, কমন টাইপের একটা প্রশ্ন আসে যে এই শূন্য ভেক্টরের মান, মান কিন্তু ভাইয়া কি বলতো, মান শূন্য। এই শূন্য ভেক্টরে কি বলতো, মানটা শূন্য, এটা জানো। এবং এর পাদবিন্দু এবং শীর্ষবিন্দু কিন্তু একই। এই শূন্য ভেক্টরের মান ডেফিনেটলি শূন্য, এবং এর পাদবিন্দু এবং এর শীর্ষবিন্দু দুইটাই কিন্তু একটা জায়গায়, এই জন্য দুইটাই কিন্তু সেম, দুইটাই সমান। এটাও কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। তো এরপর আমি এটা একটু মুছে ফেলি, তাহলে আমি আরেকটা জিনিস তোমাদের একটু লিখে দেই, সেটা হচ্ছে আমরা তারপর প্রশ্নগুলো দেখবো। তো এবার যদি আমি তোমাদের বলি ভাইয়া সমান ভেক্টর কাকে বলে, সমান ভেক্টর, এটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, সমান ভেক্টর। এরপরে আমরা প্রবলেমগুলো সলভ করব। সমান ভেক্টর, তো সমান ভেক্টর জিনিসটা কি? সে ফর এক্সাম্পল সমান ভেক্টর তুমি বুঝতেই পারছো নাম শুনে। তো এর দেখো এখানে মান, আমি তোমাকে একটু সহজ করে লিখে দিই, এর মান, তারপর হচ্ছে দিক, দুইটাই সেম। এর মান এবং দিক দুইটাই কিন্তু একই, ঠিক আছে, মান এবং দিক দুইটাই একই। এবং সমান ভেক্টর থেকে আরেকটা জিনিস পরীক্ষা আসে, বহুপদী পরীক্ষায় এমসিকিউ আসে বহুপদী টাইপ থেকে, যে সমান ভেক্টর সম্পর্কে নিচের কোনটা সত্য বা কোনটা মিথ্যা। তাহলে সমান ভেক্টরের মান একই, দিক একই, এবং এই সমান ভেক্টর থেকে মনে রাখবা এগুলো হচ্ছে সমজাতীয় রাশি। এই জিনিসগুলো হচ্ছে সমজাতীয় রাশি,
তাহলে এই এরকম তিনটা যদি অপশন থাকে তিনটাই তোমার অ্যান্সার হবে। এগুলো কিন্তু বিভিন্ন বোর্ড পরীক্ষায় চলে আসা প্রশ্ন। ওকে, আচ্ছা, সো এবার আমরা দেখো এখান থেকে কয়েকটা প্রশ্ন দেখি একটু সমাধান করতে পারি কিনা, তাহলে আমরা বুঝতে পারবো যে পরীক্ষায় কি ধরনের প্রশ্নগুলো আসে। একটু খেয়াল করো এবং ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগতেছে একটু তোমরা কমেন্ট করে অবশ্যই জানাই দিবা ভাইয়াকে। তো দেখো এখানে বলা আছে a = 5j, আশা করি দেখা যাচ্ছে, আমি এগুলো স্লাইড তোমাদেরকে দিয়ে দিব। a = 5j এবং b ভেক্টর a ভেক্টরের বিপ্রতীপ হলে, তার মানে এখানে আমাদের নরমালি ভাইয়া যে কথাটা বলছে যে a এর মান বলা আছে 5j, এর বিপরীত ভেক্টরটা কি ভাইয়া, তাহলে দেয়া আছে, তাহলে যে বিটা কি হবে, বিটা হবে ভাইয়া জাস্ট উল্টাই দিব 1/5j, পারবা না এটা, তাহলে অ্যান্সার কোনটা হবে, এই যে ভাইয়া 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 ওয়েট 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 ওয়েট, এটা তোমরা ভুল করবা। কোন জায়গায় ভুল করবা, এখানে কিন্তু দেওয়া আছে যে প্রথম অপশনটা খেয়াল করো 1/5i, তোমরা কিন্তু দাগাবা 1/5i, না এটা দাগালে ভুল হবে, এখানে যে আছে, তাহলে 1/5 যে কোথায় আছে, এই যে যে বি নাম্বার আছে, বি নাম্বারটা কিন্তু অ্যান্সার হবে। ভুলবশত আবেগের বশে এই নাম্বার কোনোভাবেই দাগানো যাবে না, অবশ্যই তোমাকে এটা বি নাম্বার দাগাইতে হবে। যদি ভুলবশত এটা দাগাও তাহলে কিন্তু জানো শেষ। ওকে, ভুল করা যাবে না, ভুল করা যাবে না বাচ্চারা, ভুল করা যাবে না। এখানে তোমার আবেগ দিয়ে চিন্তা করা যাবে না, এখানে বিবেক দিয়ে চিন্তা করতে হবে, ঠিক আছে? কোন জায়গায় আবেগ দিয়ে এবং কোন জায়গায় বিবেক দিয়ে চিন্তা করতে হবে এটা কিন্তু বোঝা লাগবে তোমাদেরকে। আচ্ছা, এরপরে আসো, এখানে একটা প্রশ্ন বলছে তোমাদেরকে, তো এরপরে তুমি একটু দেখে নিবা যে অবস্থান ভেক্টর কাকে বলে, তোমরা সবাই জানো, এগুলো আমি তোমাদের একটু বলে দেই। যে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করা যায় তাকে আমরা কি বলি, যদি প্রশ্ন বলে অবস্থান ভেক্টর বলি। আর অবস্থান ভেক্টরের পরিবর্তন, ঠিক আছে, এটাকে কিন্তু বলা হয় সরণ ভেক্টর। সো বেসিক্যালি দেখো এই প্রশ্নটা কি বলছে, যে একটা বস্তু নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে কি বলে, একটা বস্তু নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে কি বলে, অবস্থান ভেক্টর, সরণ ভেক্টর, একক ভেক্টর, নাল ভেক্টর। তার মানে একটা বস্তু নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করতেছে, এখানে কিন্তু তোমার বেসিক্যালি অবস্থান ভেক্টরের পরিবর্তন হচ্ছে, এটা কিন্তু অবস্থান ভেক্টর না। অবস্থান ভেক্টর বেসিক্যালি জিনিসটা কোনটা, যে প্রসঙ্গ কাঠামো থাকা লাগবে, তোমার মাথায় রাখা লাগবে যে অবস্থান ভেক্টর তখনই হবে যখন তোমার প্রসঙ্গ কাঠামো এই কথাটা থাকবে, এই কথাটা থাকলে অবস্থান ভেক্টর। প্রসঙ্গ কাঠামো আছে, যে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো একটা বিন্দুর অবস্থান নির্ণয় করতেছি, এরকম কিছু বলা আছে না, তার মানে অবস্থান হচ্ছে না। তাহলে এককও হবে না, নালও হবে না, কারণ নাল জানি 0, একক মানে মান হচ্ছে 1, তার মানে অ্যান্সার হবে সরণ ভেক্টর। অ্যান্সার কি হবে ভাইয়া, সরণ ভেক্টর। এই সরণ ভেক্টর হবে এই প্রশ্নের অ্যান্সার। এরপর দেখো একটু করে, আচ্ছা এবার মনে করো আমি তোমাকে আরেকটা জিনিস শেখাই। আমি তো একটু আগে তোমাকে বললাম যে কোনো একটা ভেক্টরকে, মনে করো এ একটা ভেক্টর, এই ভেক্টরকে যদি আমি এই ভেক্টরের মান দ্বারা ভাগ করি তাহলে আমি একক ভেক্টর পাই, এবং এই একক ভেক্টরকে টুপি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এখন মনে করো আমাকে একটা জিনিস বলছে যে a = xi প্লাস yj, ঠিক আছে, ক্যাপ চিহ্ন দিবা এখানে, xi yj, এবং মনে করো এখানে বলা আছে zk, ঠিক আছে, এটা একটা ভেক্টর দেওয়া আছে, এটা একটা a একটা ভেক্টর দেওয়া আছে। তো আমাকে র্যান্ডমলি বলছে যে এই ভেক্টরের মান তুমি বের করো, এই ভেক্টরে তুমি মান আমাকে বের করে দাও। সো আমি এই ভেক্টরের মান কেমনে বের করব, কোন একটা ভেক্টরের মান বের করার টেকনিকটা হচ্ছে এটা লিখবা একটা রুট ওভার দিবা, x এর সহগ কি, এই যে এখানে x এর সহগ বসাবা, y এর সহগ এবং হচ্ছে সরি i এর সহগ, j এর সহগ এবং হচ্ছে k এর সহগ বসাবা। তাহলে i এর সহগ এখানে x, তাহলে এখানে আসতেছে x², j এর সহগ y² z এর সহগ k এর সহগ z, তার মানে হচ্ছে z²। তাহলে এই জিনিসটাই হচ্ছে আমাদের মান বের করার টেকনিক। সো এইভাবে আমরা কি করব, কোন একটা ভেক্টরের মান বের করব। সো এই টাইপের একটা প্রশ্ন মনে হয় আমাদের এখানে আছে, এই যে এই প্রশ্নটা খেয়াল করো যে a = 3i + 2j - 6k ভেক্টর রাশির মান কত। সো আসো আমরা একটু মানটা বের করে ফেলি। আচ্ছা, সো যদি এরকম মান বের করতে বলে, সো আমাদের কি বলা আছে, আসো একটু লিখে ফেলি। সো আমাদেরকে যেটা বলা আছে সেটা হচ্ছে a = এগুলো সহজ বাচ্চাদের প্রশ্ন, এগুলো পারবা, আমাদের বোর্ড পরীক্ষায় সহজ প্রশ্ন আসে এবং দুইটা কঠিন প্রশ্ন আসে। কোনগুলো আসে কিভাবে আসে দেখাই দিচ্ছি, চাপ নিও না। সো দেখো 3i + 2j, এই যে 3i + 2j, 3i + 2j -6k, তো এটা যদি মান আমাদেরকে বের করতে হয় তাহলে আমি কি করব, রুট ওভার দিব, একটা 3 আছে এখানে। তোমাকে একটা মজার জিনিস বলি, শর্টকাটটা হচ্ছে কি, তুমি অনেক সময় চিন্তা করো যে ভাইয়া এখানে প্লাস আছে মাইনাস আছে, হিসাব নিকাশে প্রবলেম হবে, তুমি চিন্তাই করবে না, কারণ যেহেতু এখানে আমরা স্কোয়ার করে দিব, প্লাস থাক মাইনাস থাক সবগুলোকে তুমি প্লাসই চিন্তা করবা। কথা বোঝা যাচ্ছে? আসলে ঘেমে যাচ্ছি তো একটু দেখো, এখানে বেসিক্যালি যে জিনিসটা তোমাদেরকে বলতেছিলাম যে এখানে প্লাস থাক অথবা মাইনাস থাক, আমরা প্লাসটাই কাউন্ট করবো, কারণ স্কোয়ার করলে ওটা অটোমেটিক্যালি প্লাসে কনভার্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে একটু দেখো 3 আছে এখানে, তার মানে 3² এখানে 2 আছে 2² 6 আছে 6², তো রুট ওভার 3 3 9, 2 2 4, 4 4 সরি 6 6 36, তাহলে 36 আর 4 40 আর 9 49, রুট ওভার 49, তার মানে আসতেছে 7। তাহলে অ্যান্সারে দেখো এই যে আছে 7 আছে, তার মানে আমাদের কোনো একটা রাশির মান যদি বের করতে বলে আমরা এইভাবে মান বের করে ফেলতে পারবো। আচ্ছা, তো এখানে আরেকটা প্রশ্ন পরবর্তীতে বলছে, দেখো একটু খেয়াল করো, এটাও একবার সমাধান করে ফেলি। তো এখানে আমাদের বলছে যে a = একটা ভেক্টর দেওয়া আছে,
বি ইকুয়াল টু আরেকটা ভেক্টর দেওয়া আছে। ভেক্টর দুইটার লব্ধি ভেক্টরের একক ভেক্টর কত। সো তুমি একটু খেয়াল রাখবা, যদি কোনো প্রশ্নের মধ্যে আমাদেরকে লব্ধি ভেক্টরের একক ভেক্টর বলে, এই যে এই কথাটা জাস্ট এই একটা টার্ম লব্ধি কথাটা থাকে, তাহলে আমরা যেটা করব এখানে কিন্তু দুইটা ভেক্টর আসছে, এ একটা ভেক্টর বি আর একটা ভেক্টর, এবং দেখবা যে লব্ধি কথাটা আছে কিনা। যদি লব্ধি কথাটা থাকে তুমি যে কাজটা করবা এ প্লাস বি এই দুইটা ভেক্টরকে প্রথমত যোগ করবা, ঠিক আছে। সামনে দেখবা যে অপশনগুলোর মধ্যে একটা প্লাস মাইনাস দেওয়া থাকবে, একটা প্লাস মাইনাস থাকবে, এ এবং বি ভেক্টরকে যোগ করব এবং যে কাজটা করব এ প্লাস বি এর মান দ্বারা ভাগ করে দিব। এই কাজটা করলে আমাদের যে জিনিসটা বের হবে সেটাই হচ্ছে লব্ধি ভেক্টরের একক ভেক্টর। সো আসলে একটু তাহলে সলভ করার ট্রাই করি। সো আমাদের তাহলে যে কাজটা করতে হবে এ আর বি যোগ করতে হবে। সো দেখো এখানে কি আছে, একবারই যোগ করবো, এগুলো তো আমাদের লেখার কোনো প্রয়োজন নেই, এমসিকিউ পরীক্ষা আসবে। তাহলে এখানে 2i এখানে একটা i, তাহলে দুইটা আর একটা হচ্ছে 3i, তাহলে হচ্ছে 3i প্লাস, এরপর দেখো এই যে একটা জে এই যে একটা জে, তাহলে মানে একটা একটা দুইটা, তাহলে হচ্ছে এখানে 2j, ঠিক আছে। এরপরে আছে প্লাস প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাসই বসাইতে পারি, সমস্যা নাই। কে আর কে হচ্ছে 2k, তাহলে কে আর কে হচ্ছে 2k। তাহলে এটা নরমালি আমি এ আর বিটা এখানে যোগ করে বসাইলাম, যেহেতু নিচে আমাদের মানটা বের করতে হবে, তো আমরা হচ্ছে এ প্লাস বি এর মানটা বের করে ফেলি, এ প্লাস বি ভেক্টরের মানটা বের করে ফেলি। মান কেমনে বের করবো, 3 এর উপরে স্কয়ার একটা রুট দিবা, একটু আগে দেখালাম কেমনে মান বের করতে হয়। তাহলে 3 এর উপরে একটা স্কয়ার, 2 এর উপরে একটা স্কয়ার, আবার একটা 2 আছে, এই 2 এর উপরে একটা স্কয়ার, তাহলে 3 3 9, 2 2 4, 2 2 4, রুট ওভার দাও, তাহলে 9 4 13 14 15 16 17, তাহলে এখানে চলে আসতেছে আমাদের 17, ঠিক আছে। ক্যালকুলেশন 9 4 হচ্ছে 13 আর 4 17, তাহলে রুট 17, তাহলে এটা হচ্ছে আমাদের এখানে রুট 17। তাহলে এই যে লাইনটা আসলো এটাই আমাদের অ্যান্সার। এটা আমাদের দেখবা যে অপশন এইভাবে দেওয়া আছে। তো এইভাবেই আমরা লব্ধি ভেক্টরে একক ভেক্টর বের করে ফেলতে পারবো, চাপ নেওয়ার কোনো কারণ নাই। আচ্ছা, এবার আসো আমরা আরো কিছু জিনিস একটু সুন্দর মতো পড়ে ফেলি, যে জিনিসগুলো আমাদের এমসিকিউ বলো বা সৃজনশীল বলো এগুলো সলভ করতে আমাদের ভালোই কাজে লাগবে। যেমন এখানে অনেকগুলো জিনিস আমরা শিখবো, ভেক্টরে কিভাবে কোণ বের করতে হয়, কিভাবে ডট গুণফল করে, কিভাবে সামান্তরিকের যে সূত্রগুলো আছে লব্ধি কিভাবে বের করতে হয়। তো এই জিনিসগুলো আমরা একটু করে দেখার চেষ্টা করবো। তো তোমরা সবাই পড়ে আসছো অলরেডি যে সামান্তরিকের লব্ধির সূত্রটা কি। সো আমি যদি তোমাদেরকে একটু রিভিশন দেওয়ার ব্যবস্থা করে দেই। সো সামান্তরিকের ক্ষেত্রে তোমরা জানো যে লব্ধি যদি বের করতে বলে, সো লব্ধি বের করার সূত্রটা কি, আর ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। তো এখানে একটা রুট থাকবে, এখানে একটা রুট থাকবে। সো এখানে আরটা বেসিক্যালি কি, এখানে আরটা হচ্ছে আমাদের লব্ধির মান, এটা হচ্ছে আমাদের লব্ধির মান, ঠিক আছে। আর পিটা হচ্ছে আমাদের প্রথম ভেক্টর, এটা হচ্ছে প্রথম ভেক্টরের মান, এগুলো তোমরা জানো তাও লিখে দেই, এটা হচ্ছে প্রথম ভেক্টরের মান, ঠিক আছে। প্রথম ভেক্টরের মানটা এখানে বসাবা, এটা হচ্ছে তোমার দ্বিতীয় ভেক্টরের মান এখানে বসাবা। আর এই যে আলফা, আলফা বেসিক্যালি জিনিসটা কি, আলফার পরিচয়টা আমরা বুঝতে চাই না। সো আলফা বেসিক্যালি হচ্ছে, দেখো এখানে একটা পি আছে একটা কিউ আছে, তো আলফাটা হচ্ছে বেসিক্যালি এই পি আর কিউ এর মধ্যবর্তী কোণ। এটা এভাবে মনে রাখবা যে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ। আলফা বেসিক্যালি হচ্ছে আমাদের পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ। ওকে, আচ্ছা, এখান থেকে আমাদের বেসিক্যালি অনেক টাইপের প্রশ্ন আসে। একটা কমন প্রশ্ন যেটা আমাদের ভার্সিটি ভর্তি পরীক্ষাগুলোতে নরমালি আসে এবং বোর্ড পরীক্ষাগুলোতেও এটা আসে। তোমাকে একটা প্রশ্ন বলবে, মনে করো পি একটা ভেক্টর, ঠিক আছে, আবার মনে করো কিউ আর একটা ভেক্টর, ঠিক আছে। তাহলে পি একটা ভেক্টর কিউ একটা ভেক্টর, তোমাকে বলে দিছে এই পি আর কিউ সমান, তোমাকে বলে দিছে যে এই পি আর কিউ এটা হচ্ছে তোমার সমান, পি আর কিউ সমান। এরপর এদের যে লব্ধি যে আর, এই লব্ধি আর এটাও সমান, ঠিক আছে। তাহলে একটু করে দেখো, এখানে তোমাদের হচ্ছে আসলে ঘেমে যাচ্ছি, চাপ নাই, দেখো একটু করে। সো এখানে মনে রাখবা যে পি হচ্ছে সমান, পি আর কিউ সমান, এবং এই পি আর কিউ এর সাথে যে লব্ধি যে আর এটাও সমান। এখানে একটা প্রশ্ন এভাবে আসে যে তোমার মনে করো দুইটা ভেক্টর, একটা হচ্ছে এ আর একটা মনে করো বি, এবং এই এ আর বি এর সাথে লব্ধি আকারে আছে আর আছে, এই তিনটাই সমান। কথাটা একটু বোঝার চেষ্টা করো। তার মানে পি আর কিউ দুইটা ভেক্টর, আলাদা ভেক্টর, কিন্তু বলে দিচ্ছি যে এটার মানটা সমান, এবং এই পি কিউ আবার আর এর সাথে সমান, তার মানে তিনটাই সমান। পি কিউ আর তিনটাই যদি সমান হয়, এরকম কন্ডিশন দিয়ে তোমাকে বলবে যে মধ্যবর্তী কোণ আলফা কত। সো এটা আমরা ডিরেক্ট মুখস্থ করে যাবো, এটা হচ্ছে 120 ডিগ্রি। পরীক্ষা এটা ম্যাথমেটিক্যাল মান টান বসায় ক্যালকুলেশন করার মতো সময় আমাদের হাতে আছে নাই। সো সেক্ষেত্রে তিনটাই যদি সমান হয়, মধ্যবর্তী কোণ আলফা ইকুয়াল টু 120 ডিগ্রি, এই টাইপের একটা প্রশ্ন আমাদের পরীক্ষা আসতে পারে। এরপরে তোমাকে বলতে পারে, দেখো লব্ধির সর্বোচ্চ মান আর ম্যাক্স, এই যে আমরা লব্ধি বের করলাম, এই লব্ধির সর্বোচ্চ মান কত হবে, আর ম্যাক্স এর মানটা কত হবে। তো মনে রাখবা যে লব্ধির সর্বোচ্চ মানটা হবে, আমি তোমাকে লিখে দেওয়ার ট্রাই করতেছি, লব্ধির সর্বোচ্চ মানটা হবে পি প্লাস কিউ। এই পি প্লাস কিউ হচ্ছে লব্ধির সর্বোচ্চ মান। এবার যদি তোমাকে বলে যে লব্ধির সর্বনিম্ন মান মিনিমাম, তাহলে সেটা হবে পি মাইনাস কিউ। এটা হচ্ছে লব্ধির সর্বোচ্চ মান, এটা হচ্ছে লব্ধির সর্বনিম্ন মান। এত সহজ প্রশ্ন পরীক্ষা আসবে না, সর্বোচ্চ মান বের করতে বলতে পারে, সর্বনিম্ন মান বের করতে বলতে পারে, কিন্তু পরীক্ষা আসবে লব্ধির সর্বোচ্চ মান কখন পাই,
যখন থিটার মান, মনে রাখবা যে তোমাকে থিটার মান জানতে যাবে, মনে রাখবা থিটার মান যদি 0 ডিগ্রি হয় তাহলে আমার লব্ধির সর্বোচ্চ মান পাই। এবং মনে রাখবা থিটার মান যদি 180 ডিগ্রি হয় তাহলে আমরা, এগুলো শর্টকাট, এগুলো ক্যালকুলেশন করে পরীক্ষার হলে বের করার মতো সময় আমার হাতে নাই, আমি আগে থেকেই মুখস্থ করে যাব। থিটার মান যদি 0 ডিগ্রি হয় লব্ধি হয় সর্বোচ্চ, থিটার মান যদি 180 ডিগ্রি হয় লব্ধির মান হয় সর্বনিম্ন। এই জিনিসগুলো কি বুঝতে পারছো ভাইয়ারা? যারা ক্লাস করতেছো বুঝতে পারতেছো কিনা আমাকে একটু করে জানাই দিবা। আশা করি বুঝতে পারছো, এগুলো বুঝতে পারছো। ওকে, সো আমরা তাহলে আসো, এখানে তো এই প্রশ্নগুলো সমাধান করাই দিছি, আসো আরো কিছু জিনিস পড়ি, তারপরে আমরা প্রশ্ন সমাধানের দিকে যাচ্ছি। আরো কিছু জিনিস একটু আমরা পড়ে ফেলি। আচ্ছা, এবার আমরা মনে করো এই যে তোমাদের সূত্রটা লিখলাম, এখানে আরেকটা জিনিস পড়াই দেই, দেখো আবার একটু লিখতে হবে সূত্রটা। আর ইকুয়াল টু ধরো যে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। ওকে, সো এইখানে মনে করো তোমাকে একটা প্রশ্ন এভাবে আসতে পারে, প্রশ্নটা এভাবে আসতে পারে যে তোমাকে বললো যে দুইটা সমান মানের ভেক্টর, তোমাকে বললো যে ভেক্টর দুইটা সমান, মনে করো একটা ভেক্টর পি এবং একটা ভেক্টর কিউ, এই পি আর কিউ সমান, তার মানে পি ইকুয়াল টু কিউ, এই দুটা সমান। এবং এখানে বলছে থিটার মান বলছে তোমাকে 90 ডিগ্রি, থিটার মান বলছে 90 ডিগ্রি, তাহলে তোমাকে বলবে যে লব্ধির মান কত, লব্ধির মান কত। এইগুলো কমন টাইপের প্রশ্ন, আমি যদি চাই আমি এখানে মান বসাই করতে পারি, আমি ডিরেক্ট মুখস্থ করতে পারি। আগে মুখস্থটা শেখাই, শর্টকাটটা শেখাই, তাহলে মনে মনে রাখবা এই কন্ডিশনের ক্ষেত্রে লব্ধির মানটা হয় √2 গুণ, ঠিক আছে? কত গুণ? √2 গুণ। এটা আগে মুখস্থ করে ফেলো ভাইয়া, আমি তোমাকে শর্টকাট শিখাচ্ছি, আমি ডিটেলসও দেখাবো, যেগুলো লাগবে সেগুলো দেখাবো, এটা আগে মুখস্থ করে ফেলো। এটা আমাকে মানে কথা শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, মানে একটু চেক করতে হবে, অনেক সময় চার্জ শেষ হয়ে যায়, এটা জ্বলে না, এটা যদি না জ্বলে তাহলে দেখা যাবে যে আমি কথা বলছি তোমরা আমার কথা শুনতে পারতেছো না। ওকে, আচ্ছা দেখে নিলাম যে জ্বলতেছে, ওকে ফাইন। আসো পয়েন্টে আসো, তাহলে তোমাকে যদি বলে যে দুইটা ভেক্টর, একটা পি একটা কিউ, এবং মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে তার লব্ধির মানটা হবে √2 গুণের সমান। এখন আমরা একটু দেখার চেষ্টা করি। সো দেখো যে এখানে আর আসছে, মনে করো তাহলে একটা মান বলছি কত, পি বলছি, আর একটা কিউ, এই পি আর কিউ সমান সমান যদি হয় তাহলে আমি এটাকে পি ধরতে পারি অথবা কিউ চিন্তা করতে পারি। কথা একটু বোঝো, আমি বলছি যে পি আর কিউ সমান, তাহলে আমি এখানে সবগুলো জায়গায় এখানে পি বসাই দিব, তাহলে পি স্কোয়ার বসাই দিব, এখানেও পি স্কোয়ার বসাই দিব। অথবা তুমি যদি চাও যে না ভাই আমি পি বসাবো না, আমি কিউ ধরে করবো, তো এখানেও কিউ স্কোয়ার, এখানেও কিউ স্কোয়ার, এখানেও কিউ, এখানেও কিউ, সবগুলোই কিউ ধরতে পারো অথবা সবগুলোই পি ধরতে পারো। যেহেতু পি আর কিউ সমান, তাহলে রুট ওভার দিলাম, এখানে পি এর জায়গায় এখানে পি স্কোয়ার বসাইলাম, কিউ এর জায়গায় এখানেও পি স্কোয়ার বসাইলাম, তারপরে 2 এখানে পি আছে, পি এর জায়গায় পি, কিউ এর জায়গায়ও পি, তারপর হচ্ছে কস আলফা আছে, আলফা বসাই দিলাম। তাহলে কত আসে এখানে দেখো, পি আর পি যোগ করলে 2p স্কোয়ার প্লাস এই যে 2pp হচ্ছে পি স্কোয়ার, তারপর হচ্ছে কস আলফা, আলফার মান বলছে 90 ডিগ্রি, তাহলে আলফা যদি 90 ডিগ্রি এখানে বসাই দেই, তাহলে আমাকে একটু বলো তো, দেখো মনে রাখবা সাইন 90 ডিগ্রি মান কত, সাইন 0 ডিগ্রি 0, 90 ডিগ্রি 1, তাহলে সাইন 90 যদি 1 হয়, এর উল্টা চিন্তা করবা, সাইন 90 যদি 1 হয় তাহলে কস 90 হবে 0, তার মানে এই পুরো অংশটা আমার হয়ে যাচ্ছে 0, এই পুরো অংশটা মানে 0। বিশ্বাস যদি না হয় তোমার আমার কথা, তাহলে তুমি ক্যালকুলেটর হাতে নাও, ক্যালকুলেটর হাতে নিয়ে তুমি cos 90 বসাও, দেখবা যে cos 90 এর মান 0 পাওয়া যাবা, চাপ নেওয়ার কারণ নাই। তাহলে এখানে চলে আসতেছে 2p স্কোয়ার, আর এখানে আসতেছে আমার আর চলে আসতেছে। তো এখন দেখো যে কাজটা, এই যে উপরে তো রুট ওভার আছে এখানে, তো আমি কি করতে পারবো, এই যে 2 এর উপর রুটটা দিয়ে দিলাম, আর এখানে তুমি যদি একটু ভাঙায় লেখো তাহলে এখানে 2 এর উপর রুট আছে, পি এর উপর রুট আছে, দেখো এই যে এটা কিন্তু এভাবে আছে, এই যে এই রুটটা পি এর উপর আসবে, আর পি এর উপর স্কোয়ার আছে, তাহলে এই স্কোয়ার আর রুট কাটাকাটি গেলে শুধু পি থাকে এখানে, আর এখানে এই মানে আমি তোমাকে বলি এই যে রুটটা যে আছে এটা কিন্তু 2 এর উপরেও আছে, পি এর উপরেও আছে, তাহলে প্রথমে 2 এর উপরে দিলাম √2, এরপরে পি এর উপরে দিলাম, এই যে এখানে মনে হয়ে দিলাম, তাহলে এই স্কোয়ার রুট কাটাকাটি যা শুধু পি থাকবে, তাহলে এখানে শুধু পি আছে, এখানে √2 আছে, তাহলে এই যে আর এর মানটা হচ্ছে √2 ইন্টু পি গুণ। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। তাহলে যদি দুইটা সমান হয় এবং যদি 90 ডিগ্রি হয় তাহলে এর লব্ধির মানটা হবে √2p, ঠিক আছে? √2p বা 2 গুণ, √2 গুণের সমান। তো এই টাইপের প্রবলেম গুলো কিন্তু আমাদের পরীক্ষায় আসতে পারে। এটা আসতে পারে মানে কি, আমি ভুল বললাম, আসতে পারে না, এটা বোর্ড পরীক্ষা আসছে, যে প্রশ্ন সমাধান করলাম এটা বোর্ড পরীক্ষা আসছে, কোনো না কোনো বোর্ডে আসছে, আমি বোর্ড প্রশ্ন থেকে এটা তোমাদের জন্য নিয়েছি। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, তোমাকে যদি বলে যে ডট গুণফল বের করতে বলে, তোমাকে মনে করো যে ডট গুণফল বের করতে বলছে, তো ডট গুণফলের সূত্র আমরা সবাই জানি, মনে করো এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, সো এই এ আর বি ভেক্টর আমি ডট গুণফল বের করব। সো ডট গুণফল কেমনে বের করতে পারি, যে এ ডট বি ইকুয়াল টু, মনে রাখবা এ বি কস থিটা, এ বি কস থিটা। আবার মনে করো তোমার এখানে এভাবে আছে যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর, সো এ ভেক্টর ক্রস বি ভেক্টর মানে কি ভাইয়া, সেটা হবে এ বি সাইন থিটা। তাহলে ডট গুণফল হইলে হয় কস থিটা, ক্রস গুণফল হইলে হয় সাইন থিটা। তাহলে এ ডট বি ইকুয়াল টু বলতে পারি এ বি কস থিটা, এ ক্রস বি ইকুয়াল টু এ বি সাইন থিটা। আশা করি এই জিনিসগুলো বুঝতে পারছো। এখন মনে করো তোমাকে বললো যে দুইটা ভেক্টর পরস্পর লম্ব, তাদের কন্ডিশনটা কি। আবার মনে করো তোমাকে বললো দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল, এটা কোন কন্ডিশনের ক্ষেত্রে হয়। সো আমরা একটু করে তাহলে লিখতে পারি, একটু লিখে নাও আমার সাথে, যে দুটি ভেক্টর লম্ব হওয়ার শর্ত, দুটি ভেক্টর
দুটি ভেক্টর লম্ব হওয়ার শর্ত, দুটি ভেক্টর লম্ব হওয়ার শর্ত। তাহলে দুটি ভেক্টর লম্ব হওয়ার শর্তটা কি ভাইয়া? দেখো লম্ব হওয়ার শর্তটা হচ্ছে যে এই যে এ ডট বি দুইটা ভেক্টর ডট গুণফল কি হবে? শূন্য হবে। এই টাইপ থেকে আমাদের দেখবা যে কোনো না কোনো বোর্ডে একটা প্রশ্ন চলে আসছে, সহজ প্রশ্ন, তারপরে এইগুলোই আসে। তাহলে দুইটা ভেক্টর লম্ব হওয়ার শর্ত হচ্ছে এ ডট বি গুলো শূন্য হবে। এটা একটা সূত্র মনে রাখতে হবে, মুখস্থ করে ফেলো। যারা জানো না তারা একটু মুখস্থ করে ফেলো, সূত্র মুখস্থ করে ফেলো। আর যদি বলে যে এই দুইটা ভেক্টর লম্ব না বলে বললো সমান্তরাল হওয়ার শর্তটা কি? সমান্তরাল হওয়ার শর্তটা কি? সমান্তরাল হওয়ার শর্ত, সমান্তরাল। তো সমান্তরালটা এটা তুমি দেখো, এটা তোমার সূত্রটা হবে এই যে এ ক্রস বি ইকুয়াল টু শূন্য হবে। সো এটা বেসিক্যালি তুমি যদি এভাবে অ্যাপ্লাই করতে যাও তাহলে এটা অনেক বড় ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন হবে। আমি শর্টকাট দেখাবো, সমান্তরালে কিন্তু শর্টকাট দিব, টেনশন নিও না। সো এই দুইটা আমাদের একটু মনে রাখতে হবে। এতক্ষণ পর্যন্ত যা পড়াইছি বুঝতে পারতেছো? ক্লিয়ার কিনা? একটু টেনশন ফ্রি হও বাবারা, একটু টেনশন ফ্রি হও, চাপ নাই। যা পড়াচ্ছি তোমাকে একটা জিনিস বলি, দেখো তোমার প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই প্রশ্ন আসবে। তোমার চ্যাপ্টার আছে 7টা প্রথম পত্রের মধ্যে, তাহলে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দেখো তোমার প্রশ্ন আসবে কয়টা ভাই? 25টা প্রশ্ন আসবে। তাহলে তোমার দেখো কত আসে? 4, তুমি দেখো 3 7 21, 4 7 28, তাহলে তোমার অন এন এভারেজ ভাই আমি ধরি যদি ভাইয়া 3 থেকে 4টা করে প্রশ্ন আসবে। তোমার প্রত্যেকটা মার্কারে কালি শেষ নাকি? দেখা যাবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ভাইয়া তোমার 3 থেকে এভারেজে 3 থেকে 4টা করে প্রশ্ন আসবে। আর ভেক্টর একটা ডেঞ্জারাস চ্যাপ্টার, খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এমনও হইতে পারে স্যারের ভালো লাগে এই চ্যাপ্টারটা 5টা প্রশ্ন দিয়ে দিচ্ছে। সো যা পড়াচ্ছি এগুলোই আসবে, টেনশন নিও না, একটু পড়ো, দেখা যাবে সবগুলোই কমন চলে আসছে। এবার আসো ভাইয়া আর কিছু জিনিস পড়াই যেটা তোমার একটু কঠিন লাগতে পারে, অনেকে স্কিপ করো, অনেকে পড়ো না, এই জিনিসগুলো একটু দেখলে ভয় লাগে, আমি তোমাদের জন্য একটু সহজ করে দিব। সো দেখো একটা জিনিস তোমাকে পড়াই। মনে করো এরকম কন্ডিশন তোমাকে দেওয়া আছে, এরকম কিছু কন্ডিশন তোমাকে দেওয়া আছে, আমি কন্ডিশন গুলা একবার লিখে দেই, এরপর প্রশ্ন পড়াবো, সব পাবা, টেনশন নিও না। আচ্ছা একটু করে দেখো, না আগে তোমাকে দুটো ম্যাথ করাই, একটু ম্যাথ করাই, তাহলে তোমার ভালো লাগবে, তারপরে তোমাদের সূত্র লিখে দিই। আসো ম্যাথ করাই। দেখো এখানে দেখো বাবারা, একটু দেখো, এই যে এ ইকুয়াল টু এত, বি ইকুয়াল টু এত যদি হয়, তবে এম এর মান কত হলে পরস্পর লম্ব হবে? পরস্পর লম্ব হবে। তো আমাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে প্রশ্নের মধ্যে লম্ব বলছে নাকি আমাকে বলছে সমান্তরাল হবে। তো যদি লম্ব হয় তাহলে আমাদের সূত্রটা কি হয়? লম্ব হলে সূত্রটা হয় যে এ ডট বি ইকুয়াল টু শূন্য হবে, এ ডট বি ইকুয়াল টু শূন্য হবে। সো এখানে দেখো খেয়াল করো, এর মান বলা আছে এই যে আমাদের, দেখো এর মানে যে বলা আছে 2i প্লাস 3j মাইনাস 5k, তাহলে এই জন্য ডট গুণফল করতে হবে। আচ্ছা আমি একটু লিখে নেই, আমি মানগুলো একটু লিখে নেই। দেখো এর মান কত বলা আছে? 2i প্লাস 3j মাইনাস 5k, এটা হচ্ছে এর মান। এবং বি এর মান আমাকে বলছে mi প্লাস 2j প্লাস 10k, প্লাস 10k। সো আমি কি করব? তাহলে আমি এটা ডট গুণফল করবো। সো ডট গুণফল কেমনে করে দেখো, এ ডট বি আমি করব, এখানে তুমি লিখে নিবা, পরীক্ষার হল লিখার দরকার নেই ভাই, এমসিকিউ এত লেখার সময় আছে? কোনো সময় নেই, প্রশ্ন এইভাবে দেওয়া আছে, তুমি হিসাব করবা, এই আই এর সাথে এই আই গুণ করবা, এই জে এর সাথে এই জে গুণ করবা, এই কে এর সাথে এই কে গুণ করবা। সতর্ক থাকবে একটা জায়গায়, যেটা তোমার বন্ধুরা ভুল করবে তুমি সেখানে সতর্ক থাকবা, সেটা হচ্ছে এই প্লাসে মাইনাসে কি হয়, যে মাইনাসটা যে হয় এটা যে চিহ্নটা যে চেঞ্জ করতে হবে এটা বোঝা লাগবে। অনেক পোলাপান কি করে, চিহ্ন চেঞ্জ করে না, শুধুমাত্র ক্যালকুলেশন করে, তাহলে ভুল হবে। তো তোমাকে চিহ্ন কিন্তু চেঞ্জ করতে হবে। সো একটু খেয়াল করো, তাহলে আই এর সাথে যদি আই গুণ করি তাহলে এখানে 2 আর m গুণ করলে হবে আমার 2m, এবার প্লাসে প্লাসে প্লাস, কোনো সমস্যা নাই। এই যে এর সাথে এই যে গুণ, 3 2 6, এখানে প্লাসে মাইনাসে মাইনাস, এই 5 আর 10 গুণ করলে 50। এবং আমি বলে দিচ্ছি যে এ ডট বি গুলো শূন্য হবে, তার মানে এই মানটা হবে আমার শূন্য। ওকে ফাইন, কোনো সমস্যা নাই। এবার আসো, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? 2m, এখানে মাইনাস 50 থেকে 6 বিয়োগ করো, তাহলে মনে হয় যদি ভুল না করি তাহলে 44 আসবে, ইকুয়াল টু শূন্য। তাহলে 2m ইকুয়াল টু 44, এটাকে ওই সাইডে নিয়ে গেলাম, 44 হইলো। m এর মান 2 দ্বারা ভাগ করে দিব, 22 2 44, তাহলে m ইকুয়াল টু আসতেছে 22। দেখো তো m এর মান 20 22 24 44, তার মানে m এর মান হচ্ছে 24, মিলে গেছে। আচ্ছা এরপরে পরের যে প্রশ্নটা আসছে, সেই প্রশ্নটা আমাকে বলছে যে এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, এর মান কত হলে ভেক্টর দুটো সমান্তরাল হবে। তো আমি তোমাকে একটু আগে যে জিনিসটা বললাম সমান্তরাল হওয়ার ক্ষেত্রে, যে তোমাকে বলছিলাম কি বলতো, তোমাকে বলছিলাম যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর, সো এই দুইটা যদি ক্রস গুণফল শূন্য হয় তাহলে আমি এটাকে বলতে পারবো সমান্তরাল হবে। তো এভাবে যদি আমি ম্যাথটা করতে যাই বা শর্টকাট যদি আমি না অ্যাপ্লাই করি, এটা অনেক সময় আমাদের কিল করে দিবে। সো দ্যাটস ওয়াই আমরা আসলে এইভাবে করবো না, আমরা এটাতে একটা শর্টকাট অ্যাপ্লাই করবো। সো দেখো তাহলে আমরা একটু মানগুলো লিখে নেই, তারপর তোমাদেরকে শর্টকাটটা আমি শেখাই দিচ্ছি। এখানে এর মান কি বলা আছে দেখো, এখানে আমাদের এর মান বলা আছে i মাইনাস 3j প্লাস 5k, এটা এ বলা আছে, এ ভেক্টরের মান বলা আছে। এবং বি ভেক্টরের মান বলা আছে কত, দেখো একটু করে, বি ভেক্টরের মান বলা আছে ai প্লাস 6j, ai প্লাস 6j মাইনাস 10k, মাইনাস
10k। তো এ আর বি এর এখানে মান বলা আছে। সো আমাকে যখন সমান্তরাল বলবে, একটু জিনিস খেয়াল রাখবা, যখনই প্রশ্নে সমান্তরাল বলবে তখন আমি এগুলার সহগের অনুপাত দিয়ে করব। সহগের অনুপাত দ্যাট মিনস কি বোঝাচ্ছি, এখানে আই এর সহগ কত, এখানে আই এর সহগ হচ্ছে 1, এটা লিখবা, ডিভাইডেড দিবা, এখানে আই এর সহগ কত a লিখবা, তারপর ইকুয়াল চিহ্ন দিবা, দিয়ে আবার এখানে জে এর সহগ কত -3, এখানে সুন্দর মতো বসাবা, এখানে জে এর সহগ কত 6, এই 6টা এখানে বসাই দিবা, তারপর এখানে কে এর সহগ কত, এখানে কে এর সহগ হচ্ছে 5, এখানে 5 বসাবা, এখানে কে এর সহগ কত দেখো -10, এটা তুমি একটা সমীকরণের মতো বানায় ফেললা। এখন তুমি যে কাজটা করবা, এই অংশের সাথে এই অংশ কম্পেয়ার করে তুমি সমাধান করতে পারো, অথবা এই অংশের সাথে এই অংশ কম্পেয়ার করে তুমি সমাধান করতে পারো। তো আমরা যদি প্রথমটা দিয়ে করি তাহলে কত আসে, 1/a ইকুয়াল টু -3 ডিভাইডেড বাই 6। সো তাহলে এখানে আমি একটু কি করতে পারি দেখো, এই যে আমি এখানে যে কাজটা করতে পারি, আর গুণ করি, তাহলে হচ্ছে -3a ইকুয়াল টু 6 কে 6, ঠিক আছে। তাহলে a ইকুয়াল টু 3 দুগুণ 6, মাইনাস আছে মাইনাস দিয়ে দিলাম, তার মানে এর মান আসতেছে -2। এর মান কত আসতেছে -2, এই যে -2, এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার। আচ্ছা, আশা করি এই জিনিসগুলো তোমরা বুঝতে পারছো। এবার আসো আরেকটা জিনিস আমি তোমাদেরকে একটু শেখানোর চেষ্টা করব, সেটা হচ্ছে তোমাকে বলছে, মনে করো একটা ভেক্টর এরকম দেওয়া আছে যে 2k + 3i, এটি কোন সমতলে অবস্থিত, এটা কোন সমতলে অবস্থিত। তো প্রশ্নটা কি বলছে, এটা একটা শর্টকাট শেখাবো, স্পেশাল শর্টকাট দিব তোমাদেরকে, যে 2k বলছে এখানে এবং বলছে +3i। তো এটা আমাকে বলছে যে কোন সমতলে অবস্থিত, কোন সমতলে অবস্থিত। তাহলে এই টাইপের যদি প্রশ্নগুলো আসে, যে এটা বলতে পারে কোন সমতলে অবস্থিত, বা এখানে আরো দুইটা দিয়ে রাখছি যে কোন সমতলে অবস্থিত, তাহলে এই টাইপের প্রবলেমগুলো আমি দেখে দেখে কিভাবে সমাধান করতে পারবো, আসলে সেই জিনিসটা শেখার চেষ্টা করি। তুমি ফার্স্ট অফ অল যে জিনিসটা মনে রাখবা, যে এক্স অক্ষ বরাবর আমাদের কি থাকে, এক্স অক্ষ বরাবর আমাদের আই থাকে, এটা মনে রাখতে হবে, না জানলেও মনে রাখো, এক্স অক্ষ বরাবর আমাদের আই থাকে, আমাদের যে ত্রিমাত্রিক যে অক্ষটা আছে এক্স ওয়াই জেড, তো এই এক্স অক্ষ বরাবর আই থাকে, ওয়াই অক্ষ বরাবর জে থাকে, এবং আমাদের জেড অক্ষ বরাবর কে থাকে। তার মানে এক্স অক্ষ বললেই আই মনে রাখবা, ওয়াই মানে জে, জেড মানে কে। এখন তুমি খেয়াল করো, এখানে তোমার বলা আছে কে বলা আছে, তার মানে কে মানে কোন অক্ষ বোঝাচ্ছে, কে মানে দেখো এই যে কে মানে আমাদের জেড বোঝাচ্ছে, তাহলে আমি প্রথমেই লিখবো জেড লিখবো। আই আছে, আই মানে কোন অক্ষ বোঝাচ্ছে, এক্স অক্ষ বোঝাচ্ছে, তাহলে এখানে এক্স লিখবো। তাহলে এইটা কোন সমতল অবস্থিত, এই যে জেড এক্স সমতল অবস্থিত, জেড এক্স সমতল অবস্থিত, তাহলে এটার অ্যান্সার হবে জেড এক্স সমতল অবস্থিত। এবার দেখো তোমাকে বলছে এই যে 2j, তোমাকে বলছে 2j + 3k, এটা কোন সমতলে অবস্থিত। তাহলে দেখো জে আছে, জে মানে ওয়াই অক্ষ, ঠিক আছে, আর কে আছে, কে মানে জেড অক্ষ, তার মানে এটা হচ্ছে ওয়াই জেড সমতল অবস্থিত, ওয়াই জেড সমতল অবস্থিত, এই যে ওয়াই জেড সমতল অবস্থিত। আশা করি বুঝতে পারতেছো। আবার যদি মনে করো এখানে আছে যে তোমাকে বললো যে 5i + 6j + 9k, তার মানে আই জে কে তিনটাই আছে, আই মানে এক্স, ওয়াই মানে জে মানে ওয়াই, জেড মানে কে, এই যে কি আছে কে, কে মানে জেড, কে মানে জেড, তার মানে এটা এক্স ওয়াই জেড সমতল অবস্থিত, তিনটেই আছে, তার মানে এক্স ওয়াই জেড সমতল অবস্থিত। তো এই টাইপের যদি প্রবলেম গুলো আসে, পারবা কিনা বলো, পারবা কিনা। আশা করি পারার কথা, আমি যেভাবে পড়াইছি আশা করি তোমরা এগুলো আসলে পারবা। আর যদি বুঝতে সমস্যা হয় তারপরেও কমেন্ট করো, আমি ট্রাই করবো এগুলো আরো ভেঙে ভেঙে তোমাদেরকে পড়ানোর জন্য। কিন্তু এখন তোমাদের ভেঙে পড়ায় লাভ নাই, এখন যদি ভেঙে পড়ো তাহলে তুমি বোকামি করবে, কারণ এত বেশি পড়ার সময় আছে, তোমার কয়েকদিন পরে পরীক্ষা, তোমাকে এখন যেভাবে এ প্লাসটা ইনশিওর করা যায়, যেভাবে এই পরীক্ষাটা পারি দেওয়া যায়, তুমি একে পারি দাও, যত শর্টকাট অ্যাপ্লাই করা যায় অ্যাপ্লাই করো, কারণ আমাকে এ প্লাসটা নিয়ে আসতে হবে। এ প্লাস ইনশিওর করার পর তোমার সামনে তুমি এডমিশন হও, তারপর দেখবে হাতে ইনাফ সময় আছে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ইনাফ সময় পাবো, অনার্স ফার্স্ট ইয়ারের কথা বলছি, ইনাফ সময়, তখন তুমি এগুলো দুঃখের কথা, মানে অনেকক্ষণ ধরে ক্লাসটা নিচ্ছি, গরমে ঘেমে ক্লাস নিচ্ছি, এগুলো স্লাইডও পড়া শেষ, এগুলো তোমাদেরকে অলরেডি পড়াইছি, এখন দেখতেছি যে ভিডিও আসলে রেকর্ড হয় নাই। আসলে এই জিনিসগুলা ক্লাস নেওয়ার সময় খুব বেশি কষ্ট দেয়, আসলে বুঝছো, গার্লফ্রেন্ড ছেড়ে গেলেও আসলে যতটা কষ্ট হয় না তার থেকেও বেশি কষ্ট হয় যদি দেখা যায় যে ক্লাস শুট করতেছো, দেখবা যে ক্লাসের মাঝখানে কেটে গিয়েছে বা ক্লাস রেকর্ডেড হয় নাই। সো এই কষ্ট বলে বোঝানো যাবে না ভাইয়া, বিশ্বাস করো, এই কষ্ট আমি তোমাদেরকে বলে বোঝাইতে পারবো না। সো এই যে এই দুইটা স্লাইড পড়ানো শেষ করছি, আবার লাগাই এই দুইটা স্লাইড পড়াইতে হবে, এবং এর মাঝখানে কত যে সূত্র পড়াইলাম, কত কিছু যে পড়াইলাম, ভাবতেছি যে আবার সেই জিনিসগুলো পড়াবো। যাই হোক, কিছু করার নাই। তো আমি এগুলো পড়া শেষ করছি, তো মাঝখানে সামনে যে দেখি যে এগুলো রেকর্ড হয় নাই, আবার এগুলো রেকর্ড করছি, এগুলো রেকর্ড হয় নাই। তো আসো তাহলে আবার একটু করে দেখার চেষ্টা করি এই জিনিসগুলা। ওকে, সো এই জিনিসগুলো যাওয়ার আগে আমি তোমাদের এতক্ষণ ধরে কিছু আসলে সূত্র পড়াই দিয়েছিলাম, কিছু জিনিস আসলে বেসিক ক্লিয়ার করে দিচ্ছিলাম, যে তারপরে এই জিনিসগুলো পড়াই দিব, সেগুলো পড়াইলাম, দেখি যে না ভিডিও শুরু হয়নি। তো যাই হোক, আসো তাহলে শুরু করে আরেকবার চেক করে নিই যে আমার কথা শোনা যাচ্ছে কিনা। ভিডিও চলতেছে, হ্যাঁ ভিডিও চলতেছে, হ্যাঁ ভিডিও চলতেছে, ওকে ফাইন। তো আসো তাহলে আমরা আবার কিছু জিনিস দেখি। তো আমি তোমাদেরকে যে জিনিসটা বলতেছিলাম সেটা হচ্ছে, আবার দেখো, আবার লিখতে হবে। সো মনে করো যে এই যে আই একটা ভেক্টর, আই ডট আই, ঠিক আছে, আই ডট আই, অথবা মনে করো তোমাকে বলছে জে ডট জে, আবার মনে করো তোমাকে বলছে যে কে ডট
কে। তার মানে এই জিনিসটা যদি সেম হয় যে আই ডট আই, জে ডট জে, কে ডট কে সবগুলো যদি একই হয় তাহলে তুমি একটা কোড মনে রাখবা, সেটা হচ্ছে 10, এই কোডটা মনে রাখবা। এটার মান হবে 1। তাহলে আমি যদি তোমাকে প্রশ্ন করি যে আই ডট আই এর মান কত, তুমি বলবা 1, জে ডট জে এর মান কত সেটাও 1, কে ডট কে এর মান কত সেটাও কিন্তু 1। তার মানে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু মান হচ্ছে তোমাদের 1 করে চলে আসতেছে। ওকে, আচ্ছা এরপর যদি তোমাকে আমি আরেকটা জিনিস ভাইয়া এখানে বলি, সেটা হচ্ছে ধরো আমি তোমাকে বললাম যে আই ডট জে, আই ডট জে, জে ডট জে ডট জে, এবং তোমাকে বললাম কে ডট কে। তাহলে আই ডট আই, জে ডট জে, কে ডট কে, এটা কত? এটা যদি 1 হয় এটা মনে রাখবা 0। তাহলে এখানে দেখো, ও আচ্ছা কি বললাম এখানে, দেখো ঠিকই বলছি। তাহলে যদি এগুলো সবগুলা সমান হয় যে আই ডট আই, জে ডট জে, কে ডট কে, তাহলে হবে 1। আর যদি এখানে ভিন্ন হয় যে আই জে জে, এখানে দেখো আই ডট জে, একটু ভুল বলছে, আই ডট জে, জে ডট কে, আর হচ্ছে কে ডট আই, মানে এক জিনিস দুইবার শুট করা লাগতেছে, তো এই প্রেসারে দেখা যাচ্ছে যে ভুলভাল বলতেছি তোমাদের সামনে। আসলে গরম তো, যেটা বললাম না তোমাদের, গরমের কারণে এই অবস্থা। তো যাই হোক, একটু করে দেখো এখানে একটা জিনিস তুমি শর্টকাট অ্যাপ্লাই করবা যে এই যেগুলো সেম না মানে কি একই না, তার মানে কি এক না, এক মানে কি দেখো এক, এই এক কথাটা লিখো, এক এক, এই যে এক এক মানে কত, এই যে 1। তার মানে সবগুলো জিনিস যদি সেম হয় তাহলে হবে 1, আর ভিন্ন হইলে 0। তাহলে সেম হইলে 1, ভিন্ন হইলে 0। আশা করি এই জিনিসটা বোঝা যাচ্ছে। এবার যদি মনে করো তোমাকে বলে এরকম যে আই ক্রস আই, টুপি চিহ্ন দিবা, সবগুলোর উপর টুপি চিহ্ন দিবা, আই ক্রস আই, তারপর হচ্ছে জে ক্রস জে, তারপরে মনে করো কে ক্রস কে। তাহলে আই ক্রস আই, জে ক্রস জে, কে ক্রস কে, তখন এটা কত হবে? তখন এটা দেখো এখানে সবগুলা সেম হওয়ার কারণে হচ্ছে 1 ডট গুণফলের ক্ষেত্রে, আর ক্রস গুণফলের ক্ষেত্রে মনে রাখবা এটা যদি 1 হয় এটা হবে 0, এটা হবে 0। ওকে, এই জিনিসটা একটু কষ্ট করে ভাইয়া তোমাকে মনে রাখা লাগবে, এবং এই জিনিসটা একটু সবাই স্ক্রিনশট দিয়ে রাখো, সামনে এই জিনিসগুলো কাজে লাগবে। যেগুলো লিখছিলাম এখন তো, আগে তো তোমাদের সবগুলো এক পিস লিখে দিচ্ছি, আর এখানে অনেকগুলো স্লাইড অ্যাড করার কারণে একটু মুছে দিতে হচ্ছে। তোমরা একটু এটা একটু স্ক্রিনশট দিয়ে যারা নিয়েছো পরবর্তীতে দেখো, অথবা ক্লাস শেষ হলে দেখো। তো এবার দেখো একটু করে, যদি তোমাকে যদি বলে যে আই ক্রস আই দেখলাম, তাহলে মনে করো এটার মান কত, আই ক্রস আই মান কত, 0। এবার মনে করো তোমাকে এটা না বলে বলো আই ক্রস আই, জে ক্রস জে, কে ক্রস কে, দেখাই দিলাম। এবার তোমাকে এইভাবে বলছে যে আই ক্রস জে, আই ক্রস জে এটা সমান কত, এই আই ক্রস জে সমান হবে কে। কেমনে হইলো দেখো একটু করে, যেখানে আই থাকে, এখানে জে থাকে, এবং এটা কে থাকে, তো এটা ঘড়ির কাঁটার দিকে ঘোরে, এই বরাবর ঘুরতে থাকে। তো এখানে তুমি খেয়াল রাখবা যে আই ক্রস জে আছে, এরপরে কে, তাহলে এটা হচ্ছে কে। তাহলে এরপরে তোমাকে যদি বলে জে ক্রস কে, তোমাকে যদি বলে যে জে ক্রস কে, তাহলে এটা কত হবে, এটা দেখো জে ক্রস কে, এরপর আই আছে, তাহলে এখানে হবে আই। এরপরে দেখো তোমাকে যদি বলে কে ক্রস আই, তোমাকে যদি বলে কে ক্রস আই, তাহলে কে ক্রস আই এর পরে কি আছে, জে, তাহলে এটা হবে জে। তো এই মানগুলো একটু বের করা শেখা লাগবে। যদি এটা থাকে এরপরে এটা আছে, এটা হবে। আবার যদি বলে আই জে, বলে আই জের পরে কে আছে, কে আছে, তাহলে কে হবে, এই যে কে হবে, যে আই ক্রস জে থাকলে কে হবে। তো আশা করি এই জিনিসগুলো তোমরা বুঝতে পারছো। মার্কারের কি কালি শেষ নাকি, ডিস্টার্ব করতেছে কেন? আচ্ছা, তো এই জিনিসটা একটু মনে রাখবা। এখানে আরেকটা জিনিস তোমাকে আমি দেখাই, সেটা হচ্ছে যেটা আমি তোমাকে বললাম যে তোমার যদি এখানে আই, এখানে তোমার জে, এখানে তোমার যদি কে থাকে, এবং যে জিনিসটা বলছি ঘড়ির কাঁটার দিকে এভাবে যাচ্ছে, তো আমি প্রথমে যেটা বললাম যে আই ক্রস জে যদি হয়, আই ক্রস জে যদি হয় তাহলে সেটা হবে কে, তাহলে সেটা হবে কে। এখন যদি এরকম না হয়, তোমাকে যদি মনে করো বলে যে জে ক্রস আই, নর্মালি এটা কিন্তু এই দিক বরাবর যাবে, ঘড়ির কাঁটার দিকে যাবে। তো কোনো কারণে যদি উল্টা দিকে যায়, মনে করো জে ক্রস আই হয়, তখন কি হবে? যদি মনে করো জে ক্রস আই হয়, তাহলে জে ক্রস আই উল্টা দিকে গেছে, কে হবে, কিন্তু উল্টা দিকে যাওয়ার কারণে সামনে একটা মাইনাস দিতে হবে, উল্টা দিকে যাওয়ার কারণে সামনে একটা মাইনাস দেওয়া লাগবে। আবার মনে করো এরকম, আমরা জানি যে কে ক্রস আই হবে, যদি আই ক্রস কে হয়, যদি আই ক্রস কে হয়, আই ক্রস কে হয়, তাহলে উত্তরটা হবে জে, কিন্তু এই জের সামনে একটা মাইনাস দেওয়া লাগবে, জের সামনে একটা মাইনাস দেওয়া লাগবে। তো আসো তাহলে আমরা এই টাইপের কিছু প্রবলেম তোমাদেরকে সমাধান করে দেখাই। এবং এখানে তোমাদের মনে হয় আরো কিছু জিনিস পড়াইছিলাম, সেই জিনিসগুলো তোমাদের একটু বলে দেই। তোমাদেরকে একটা জিনিস পড়াইছিলাম যে এ ভেক্টরের উপর বি ভেক্টর লম্ব অভিক্ষেপ, তার মানে এ এর উপর বি এর লম্ব অভিক্ষেপ, এই বি এর লম্ব অভিক্ষেপ, তাহলে এ এর উপর বি এর লম্ব অভিক্ষেপ। এখন দেখো যে বি এর লম্ব অভিক্ষেপ এই কথাটা মানে কি, এই বি এর লম্ব অভিক্ষেপ এই কথাটা মানে হচ্ছে বি কস থিটা। এই যে বি এর লম্ব অভিক্ষেপ এই কথাটা মানে হচ্ছে বি থাকবে আর একটা কস থিটা থাকবে, এই কথাটা মানে হচ্ছে এইটা, ঠিক আছে। এটা তো আগেই মনে পড়াইছি, এই জিনিস তোমাকে আগেও পড়াইছিলাম, ওটা মানে রেকর্ড হয়েছে, সমস্যা নাই। তাহলে এটা তো তোমরা বুঝতে পারছো যে বি এর উপর লম্ব অভিক্ষেপ মানে বি কস থিটা, এবং এখান থেকে তোমাদের যদি তোমাদের লম্ব অভিক্ষেপ বের করতে বলে তাহলে কেমনে বের করবা, এ ডট বি, ঠিক আছে। আর এ বলছে এর উপর বলছে, এই জন্য এর মান ভাগ করে দিবা। তো এগুলো রেকর্ড হয়েছে মেবি, এগুলো তোমরা দেখতে পারবা, আশা করি সমস্যা হওয়ার কথা না, এগুলো বুঝতে পারছো তোমরা, এগুলো তোমাদেরকে আগে আমি ডিটেলস পড়াইছি। আসলে মাঝখানে ক্লাসটা কেটে যাওয়ার কারণে সবগুলো জিনিস একটু এলোমেলো হয়ে গেছে, আসলে কোনটা পড়াইলাম কোনটা এলোমেলো হয়ে গেল। আশা করি সমস্যা নেই, চাপ নিও না, আমার উপর ভরসা রাখো, যা পড়াচ্ছি
প্রত্যেকটা জিনিসই পাবা, একটা জিনিসও মিস্টেক হয় না। আমি আসলে ভিডিওটা দেখার পরে মনে হচ্ছে যেটা পড়েছি তোমাদেরকে, চাপ নিও না, যা পড়াচ্ছি পড়ো, সবগুলো প্রশ্ন কমন আসবে। তো আসো কিছু প্রশ্ন একটু সমাধান করার চেষ্টা করি। যেমন এখানে বলছে এ ইকুয়াল টু এত, বি ইকুয়াল টু এত হলে এ ও বি এর মধ্যবর্তী কোণ কত। সো আমি তোমাকে ওই শুরু থেকে শেষ একটা কথাই বলছিলাম যে মধ্যবর্তী কোণ বললে আমাদের সূত্র ওই একটাই, থিটা ইকুয়াল টু কস ইনভার্স এ ভেক্টর ডট বি ভেক্টর, এখানে এ এর মান দ্বারা ভাগ করবা, এখানে হচ্ছে বি এর মান দ্বারা ভাগ করবা। তো এখন দেখো যে আমাদের এখানে সব থেকে ভালো যে জিনিসটা হয়েছে এ আর বি এর ডট গুণ হলে মানটা দেওয়াই আছে প্রশ্নে 4, এটার মান দেওয়াই আছে প্রশ্নে, তাহলে cos ইনভার্স উপরে বসাই দাও 4, আর না থাকলে ডট গুণ করে বের করা লাগতো। সো এর মান বলা আছে 2, এখানে 2 বসাই দাও, বি এর মান বলা আছে 4, এখানে 4 বসাই দাও, এই 4 4 কাটাকাটি, এখানে হাফ থাকে, তাহলে cos কত ডিগ্রির মান তোমার হচ্ছে হাফ, cos হচ্ছে 120 ডিগ্রির মান হাফ। আশা করি এটা বুঝতে পারছো। তো এবার পরবর্তী প্রশ্নটা একটু করে দেখো, যেটা বলছে যে i ক্রস j ক্রস কে এইটা সমান সমান হোয়াট। আসো একটু লিখি, কি বলছে, i ক্রস j ক্রস কে, i ক্রস j ক্রস কে, যে i ক্রস j ক্রস কে সমান সমান হোয়াট। তো এই ধরনের প্রবলেমগুলো করার ক্ষেত্রে তুমি প্রথমে যে জিনিসটা মনে রাখবা বা যে টেকনিকটা মনে রাখবা সেটা হচ্ছে তুমি যে এই অংশটুকুর মানকে বের করবা। এই অংশটুকুর যদি মান বের করো তাহলে কত আসে, j ক্রস কে আমরা লিখে নেই, যেখানে থাকে i ত্রিমাত্রিক অক্ষ বরাবর i j কে, i তারপর হচ্ছে j তারপর হচ্ছে কে, তাহলে j ক্রস কে, এই যে j ক্রস কে করলে কি পাবো, i পাবো, এখানে আমি i পাচ্ছি, গুণন গুণন i আছে i, তার মানে i ক্রস i সমান সমান কত, এই যে একটু আগে দেখাইলাম i ক্রস i, j ক্রস j, k ক্রস k এটা সমান সমান 0। তাহলে এই প্রবলেমটার অ্যান্সার হবে আমাদের 0। একই ভাবে তুমি এটাও করে ফেলবা, যে কি আছে এখানে, এখানে তোমাকে বলছে j ক্রস k, ঠিক আছে, তাহলে এটা কত আসবে দেখো, এটা ব্র্যাকেটে আছে, তাহলে j ক্রস k ব্র্যাকেটে থাকলে দেখো কি হয়, এটা j ক্রস কে থাকলে i আসে এখানে, তাহলে এটার পরিবর্তে লিখতে পারবো i, সামনে আছে j, তাহলে j ক্রস i আসতেছে এবার, তাহলে দেখো যে j ক্রস i হওয়ার কথা ছিল i ক্রস j, উল্টা দিকে গেছি, এই যে উল্টা দিকে, সবসময় মনে রাখবো এই দিকে যাবো কিন্তু গেলাম তো এইদিকে, j ক্রস i উল্টা দিকে গেছি, তাহলে k আসবে ঠিকই কিন্তু সামনে একটা মাইনাস হবে, তার মানে অ্যান্সার হবে মাইনাস k, তার মানে অ্যান্সার হবে মাইনাস k, যেহেতু উল্টা দিকে গেছি তার মানে অ্যান্সারটা হবে মাইনাস k, এটার অ্যান্সার হবে এই যে মাইনাস k। এরপর যেটা বলছে i এবং j যে তলে অবস্থিত সে তলের লম্ব দিকে একক ভেক্টর কোনটা। তো ওই যে আমরা ত্রিমাত্রিক যখন অক্ষ দেখছি, যে এই বরাবর তোমার একটু মুছে নেই, আমরা যখন ত্রিমাত্রিক অক্ষটা দেখছি যে কি কি থাকে বলতো, এই যে এরকম থাকে না, এই যে এরকম থাকে না, যে এদিকে i, এদিকে x অক্ষ বরাবর i, y অক্ষ বরাবর j, z অক্ষ বরাবর k থাকে। তো এখানে বেসিক্যালি যেটা হচ্ছে আমার i এবং j দেয়া আছে, আমার k দেয়া নাই, তার মানে k যদি আমি নিয়ে আসতে পারি তাহলেই তো এটা লম্ব দিকে একক ভেক্টর পাবো। তো k আমরা কেমনে বের করতে পারি, দেখো তো, যে k আমরা কেমনে বের করতে পারি, আমরা তো একটু আগে দেখলাম যে এখানে i, এখানে j, এখানে k, তাহলে যদি আমি k বের করতে চাই তাহলে i আর j ক্রস গুণফল করতে হবে, i ক্রস j করতে হবে, i ক্রস j করলেই তো k পাবো। তো এখানে দেখো এই যে i ক্রস j প্রথমটাই দেওয়া আছে, তাহলে i ক্রস j করলে আমরা k পেয়ে যাবো, তাহলে এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। আশা করি তোমরা এই জিনিসগুলো বুঝতে পারছো। আর এখানে যে মধ্যবর্তী কোণ যেমন তোমাদের বের করা শিখাইলাম, এই টাইপের আরো কিছু প্রবলেম এখানে দিয়ে রাখছি। তো সেম ভাবে আমরা মধ্যবর্তী কোণগুলো বের করবো। এই যে এখানে বলছে যে এ ইকুয়াল টু এত, বি ইকুয়াল টু এত, এ ও বি এর মধ্যবর্তী কোণ কত, তাহলে মধ্যবর্তী কোণটা আমরা কেমনে বের করবো। সো এই মধ্যবর্তী কোণটা বের করার জন্য আমাদের ক্যালকুলেটর আমি একটু নিয়ে আসি, যেহেতু আমাদের একটু হিসাব নিকাশ করতে হবে। ভিডিও চলতেছে, হ্যাঁ একটু ভয় লাগে এখন যে আসলে ভিডিও বন্ধ হয়ে গেল কিনা। সো দেখো আমি তোমাদের একটু সূত্রটা আগে একটু লিখে দেই। তাহলে আমরা সূত্রটা কি জানি, আমরা একটু সূত্র জানি যে থিটা ইকুয়াল টু cos ইনভার্স, আমরা এখানে a ভেক্টর ডট b ভেক্টর করব, এখানে a এর মান দ্বারা ভাগ করব, এখানে b এর মান দ্বারা ভাগ করব। তো এখানে যেটা বলছে যে cos ইনভার্স, তো তুমি দেখো a ডট b যদি করি, এখানে i এর সাথে i গুণ করবো, তাহলে উপরে চলে আসতেছে 2 চলে আসতেছে, আর তো কিছু নাই, কে তো এখানে, তাহলে গুণ করতে পারবো না, দুই দিকেই থাকা লাগবে, তাছাড়া তো গুণ করা যাবে না। এর মান যদি বের করি এখানে i, তার মানে 1 আছে, তাহলে এখানে আসবে 1, এটা হচ্ছে a ভেক্টরের মান 1, আর b ভেক্টরের মান যদি বের করো √2 এর উপর স্কয়ার মানে 4, কে এর সাথে 1 আছে, তার মানে 1, 4 1 5, তাহলে √5, তাহলে এখানে তোমার থাকতেছে, তাহলে এখানে 1টা মুছে দিতে পারো, 2/√5। তো আমি যদি ক্যালকুলেট করি তাহলে cos ইনভার্স 2 ডিভাইডেড বাই √5, তাহলে আমাদের চলে আসতেছে কত, আমাদের চলে আসতেছে 26.57, 26.57। এটা উত্তর হচ্ছে আমাদের, দেখো কোথায় আছে, এই যে 26.57, এটাই হচ্ছে উত্তর। তো এখানে বলছে এত এত মধ্যবর্তী কোণ কত, সেম ভাবে সূত্র অ্যাপ্লাই করে করতে পারবা, এটা আমি করে দিচ্ছি না, এটা তোমরা করতে পারবা সেম ভাবে, যে এখানে তুমি এই যে মান বসাবা, এ আর বি করবা, এটা এ ধরো এটা বি ধরো, যে আর যে গুণগুলো কত আসে, এখানে এর সব 1, এর সব 1, তাহলে উপরে আসছে 1, নিচে এর মান বের করো, এর মান বের করো। সো ইজিলি তুমি এটা বের করতে পারবা, এটা কোনো চাপ নাই, এটা তুমি ইজিলি করে ফেলতে পারবা। তো এবার যদি আমরা একটু করে পরবর্তী প্রবলেমের দিকে চলে যাই, পরবর্তী প্রবলেমটা একটু ইন্টারেস্টিং, যেখানে আমাদেরকে বলছে a ইকুয়াল টু এত, এই ভেক্টরটা দেখো a ইকুয়াল টু এত ভেক্টরটি y অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করবে। তো এই যে কোনো একটা অক্ষের সাথে যদি কোণ উৎপন্ন করতে বলে, সো এটা আমাদের একটু শিখতে হবে। তো যদি এখানে y অক্ষ বলছে, না বলে x অক্ষ বলতে পারতো, তো আমরা yটা তোমাকে দেখাই দিই
সেম ভাবে বাকিগুলো করবা একই জিনিস। তাহলে এই যে থিটা ওয়াই তোমাকে যদি বের করতে বলে, তুমি যে কাজটা করবা কজ ইনভার্স, সূত্রটা কি হবে তোমার কজ ইনভার্স, ঠিক আছে। তাহলে থিটা ওয়াই ইকুয়াল টু কজ ইনভার্স, তুমি এখানে যে কাজটা করবা সেটা হচ্ছে উপরে তুমি বসাবা, দেখো এখানে তোমার একটা জিনিস শেখাই, এখানে আই এর সাথে যেটা আছে, আই এর সাথে যে মানটা আছে এটা হইলো তোমার এ এক্স এর মান, আই এর সাথে যে মানটা আছে এটা হইলো এ এক্স এর মান। তারপরে ওয়াই এর সাথে দেখো এখানে তোমাকে বলি আই এর সাথে যেটা আছে সেটা হচ্ছে এ এক্স এর মান, ওয়াই এর সাথে যেটা থাকবে এখানে তো ওয়াই তোমাদের সরি ওয়াই তো বলা যাবে না, এখানে জে বলতে হবে। জে এর সাথে যে অংশটা আছে এটা হচ্ছে তোমার এ ওয়াই এর মান, এবং জেড জেড তো নাই এখানে, জেড যদি থাকতো তাহলে জেড এর সাথে যেটা থাকতো সেটা হচ্ছে এ জেড এর মান। তাহলে উপরে তুমি যে কাজটা করবা, উপরে তুমি বসাবা হচ্ছে এই এ এক্স এর মানটা, এ এক্স এর মানটা তুমি উপরে বসাবা, ঠিক আছে, ডিভাইডেড বাই তুমি এখানে এ এর মান দ্বারা ভাগ করে দিবা। আমি আবারও বুঝাই দিচ্ছি তোমাদেরকে, তুমি সূত্র লিখবা, এখানে এক্স থাকলে এক্স, ওয়াই থাকলে ওয়াই, জেড থাকলে জেড, কোনো সমস্যা নাই। তাহলে থিটা ওয়াই ইকুয়াল টু কজ ইনভার্স, তাহলে এখানে যে এখানে দেখো তোমার যেহেতু ওয়াই আছে তাহলে তোমাকে এখানে এক্স হবে না, যেহেতু ওয়াই এখানে আছে তোমার এ ওয়াই এর মানটা উপরে বসাবা এবং এখানে এ এর মানটা দ্বারা ভাগ করে দিবা, যেহেতু ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর। তো এখানে তাহলে এ ওয়াই কোনটা, প্রথমে এই যে এই অংশটা তোমার হচ্ছে এ এক্স এর মান, এই অংশটা তোমার হচ্ছে এ ওয়াই এর মান, আর যদি পরে এখানে আই জেড কে থাকতো, কে এর সাথে যেটা আছে সেটা হচ্ছে এ জেড এর মান হইতো। তাহলে এটা আমাদের কার মান, এটা হচ্ছে আমাদের এ ওয়াই এর মান, যেটা তোমাকে বলেই দিলাম আমি। তো তুমি এখানে বসাবা যে cos ইনভার্স এ ওয়াই এর মানটা হচ্ছে এই যে এর সাথে যেটা আছে, আর এর সাথে যেটা আছে সেটা কিন্তু কার মান, সেটা হচ্ছে এ এক্স এর মান, আর জে এর সাথে যেটা আছে সেটা হচ্ছে তোমার এ ওয়াই এর মান, জেড এর সাথে যেটা আছে সেটা হচ্ছে তোমার এ জেড এর মান। তাহলে এ ওয়াই এর মান এটা 2√3, আর এ ভেক্টর মানটা বের করবা। তাহলে এ ভেক্টর যদি মানটা তুমি বের করো এখানে কত আসে, 2×4, আর এটা তোমার কত আসবে দেখো, এটা যদি একটু ক্যালকুলেট করি এখানে তোমার 2×4 আর এটা তোমার আসবে কত 3, তাহলে 3×4 = 12, এটা তোমার একবারে 12 আসবে। তুমি জাস্ট এখানে এর উপর স্কয়ার দিলে বের করতে পারো, 12 আর 4 16, তাহলে √16, তার মানে আসতেছে 4 আসতেছে, এখানে 4, 2 × 2 2×4, তাহলে তোমার এখানে আসবে cos ইনভার্স √3/2। তাহলে দেখো cos কতর মান হচ্ছে √3/2, এটা তুমি ইজিলি বের করতে পারবা। cos 60 ডিগ্রি মান √3/2, তাই না? আমি কি ভুল বলছি? আমি একটু দেখি, আমি ভুলে গেছি আসলে, cos 60 না 30 মান, সরি cos 60 মান হাফ, cos 30 ডিগ্রি মান, cos 30 ডিগ্রি মান হচ্ছে তোমার √3/2, cos 30 ডিগ্রি মান, তাহলে এটা হবে তোমাদের cos থিটার মান কত হবে 30 ডিগ্রি, থিটার মান হচ্ছে তোমাদের 30 ডিগ্রি, কারণ cos 30 মান √3/2, তাহলে অ্যানসারটা হবে 30 ডিগ্রি। তো আশা করি এই ধরনের প্রবলেমগুলো তোমরা যদি পরীক্ষায় আসে ইজিলি তোমরা অ্যানসার করে আসতে পারবা। তো এবার আসো আমরা আরো কিছু প্রবলেম দেখার একটু করে চেষ্টা করি। তো আমি তোমাদের ওই যে একটু আগে একটা জিনিস শিখাইছিলাম যে একটা সমতলে কিভাবে মান বের করে, এটা আমি তোমাদেরকে একটু আগে শেখাইছি। তো সেই টাইপের প্রবলেমগুলো আবারও আসছে। তো এই প্রবলেমগুলো যদি আমরা একটু করে দেখার চেষ্টা করি, যেমন আমি তোমাকে বলছিলাম, আমি যদি একটু রিপিট করি, যে তোমাকে যদি বলি যে xi প্লাস ওয়াই ওয়াই জে প্লাস জেড কে, এটা এটা কোন সমতলে অবস্থিত, এইটা এখানে মান দেওয়া থাকবে, এটা এইভাবে থাকবে না, এটা এইভাবে আসবে যে 3i প্লাস 6j প্লাস 9k। যদি বলি যে এটা কোন সমতলে অবস্থিত, এইটা এই ভেক্টরটা কোন সমতলে অবস্থিত, মনে করো যে a ইকুয়াল টু এই ভেক্টর বললাম, এটা কোন সমতলে অবস্থিত, এটা তুমি বের করবা। এখানে এই যে i আছে, i মানে কি x, y, j মানে কি y, z মানে কি k, তার মানে এটা হচ্ছে x y z সমতলে অবস্থিত। সেম ভাবে যদি আমরা এই ফর্মুলা তো তোমাদের একটু আগে শেখাইলাম, তো এটা দিয়ে যদি একটু ক্যালকুলেট করার চেষ্টা করি, এখানে বলছে z আর x, z মানে কি, z মানে কে আসবে, তাহলে এখানে 4 আছে, রুট দাও, এই যে z মানে তোমার কে এর সাথে আছে 4, তার মানে 4², এখানে তো প্লাস মাইনাস তো কোনো সমস্যা নাই, আর x আছে, x মানে তো i এর সাথে কত 2, তাহলে 2², তাহলে এখানে 4 4 16, 2 2 4, √16 আর 4 20, √20, এই √20 এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে বলছে যে এই ভেক্টরটা y এর সমতলে, সেম ভাবে এটা মান বের করতে পারবো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, তারপরে তোমাকে বলছে যে p ইকুয়াল টু এত হলে q এর মান কত হবে যখন p ভেক্টরটি একক ভেক্টর হবে। আচ্ছা, এই প্রশ্ন আমি একটু আগে অনেক সময় নিয়ে আসলে এগুলো সলভ করছিলাম, এক জিনিস এখন বারবার সমাধান করা লাগতেছে, একটু হয়তো স্পিডে পড়াবো, তারপরে বুঝতে পারবা, চাপ নেওয়ার কিছু নাই। তোমাকে এখানে যেটা বলছে যে এইটা একটা ভেক্টর, দেখো আমি একটু লিখি, এখানে তোমাকে বলছে p ইকুয়াল টু 1/2i প্লাস 1/2j প্লাস qk, ঠিক আছে। তাহলে এইটা সমান সমান কি বলছে, যে এখানে কিউ এর মানে, যে কিউ এর মানটা কত হইলে তোমার পি ভেক্টরটা একক ভেক্টর হবে। তোমাকে বলি এই পি ভেক্টরটার মান তোমাকে বলেই দিচ্ছে যে এটা একক ভেক্টর, তাহলে একক ভেক্টর মানে কত, এটার মান 1। তো আমি যদি কোনোভাবে এই অংশটা মান বের করতে পারি, মনে করি এটার মান বের করলাম আমি 50, যেহেতু কিউ আছে একটা কিউ থাকবে, তাহলে 50 কিউ সমান সমান আমি কত বলতে পারবো 1, কারণ এটার মানই তো বলা আছে 1, কারণ এই যে বলছে যে পি ভেক্টরটা যখন একক ভেক্টর হবে, তাহলে এটা যদি একক ভেক্টর হয় তাহলে এটা সমান সমান 1 ধরতে পারবো। তাহলে এই অংশটার মান যদি বের করে আমি 1 ধরি এবং সেখান থেকে ক্যালকুলেট করে কিউ এর মান বের করতে পারবো না, আসো সেই কাজটাই করি। তাহলে এখানে এটা মান বের করি, মান কেমনে বের করবো,
1/2 আছে, 1/2 এর উপরে স্কোয়ার প্লাস 1/2 আছে তার উপরে স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 1। তো এখানে কত আসবে, এটাকে যদি স্কোয়ার করি তাহলে এটা এইভাবে আসবে 1/4 প্লাস এটাকে তুমি স্কোয়ার করো তাহলে এটা আসবে 1/4 প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 1। তো এখন এই যে 1/4 আর 1/4 এটা তুমি যোগ করে দেখো, বাচ্চাদের ক্যালকুলেশন যোগ করলে এটা আসবে 1/2 আসবে প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 1। তো এখানে উপরে রুট ছিল তাই না, তো আমি মনে করো উভয় পাশে স্কোয়ার করলাম, তাহলে এটাও চলে গেল, এখানে 1 কে স্কোয়ার করলে 1ই থাকে। তাহলে এখানে কি থাকে, এখানে মনে করো এই যে এখানে তোমার আসছে কত কিউ স্কোয়ার আছে, কিউ স্কোয়ার রাখলাম, এখানে 1 আছে 1 রাখলাম, এটাকে ওইদিকে যে হাফ করে দিলাম, বিয়োগ করে দিলাম, তাহলে 1 থেকে হাফ বিয়োগ করলে হাফই থাকে, এখানে কিউ স্কোয়ার থাকে, তার মানে কিউ স্কোয়ার ইকুয়াল টু হাফ। আমার লাগবে কিউ এর মান, কিউ ইকুয়াল টু এই স্কোয়ার রুট করে দেই 1/√2, কিউ এর মান আসতেছে 1/√2। দেখো তো কিউ এর মান কত আসতেছে, এই যে কিউ এর মান আসতেছে 1/√2। আমি একটু দেখি আবারও চেক করি যে ভিডিও শুরু হচ্ছে কিনা, এগুলো তোমরা দেখতে পারতেছো কিনা আমি একটু চেক করি। হ্যাঁ দেখা যাচ্ছে, ফাইন, ওকে আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে। তো আশা করি তাহলে এই প্রবলেম গুলো তোমরা বুঝতে পারছো। এবার আরেকটা জিনিস তুমি এখানে দেখো যে সেটা হচ্ছে তোমাকে বলছে এর উপর বি এর লম্ব অভিক্ষেপ কত। তার মানে বি এর লম্ব অভিক্ষেপ কথাটার মানে কি, বি এর লম্ব অভিক্ষেপ কথাটার মানে হচ্ছে কিন্তু বি কস থিটা। বি এর লম্ব অভিক্ষেপ এই কথাটা মানে কিন্তু বি কস থিটা। তাহলে আনসার কোনটা, এই যে বি কস থিটা। আবার যদি বলতো এর লম্ব অভিক্ষেপ তাহলে আসতো এ কস থিটা। আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো। তো এবার আসো, তো এগুলো তো পড়াইছি, এগুলো তোমাদের পড়াইলাম, এক জিনিস ডাবল পড়াইলাম, আশা করি বুঝতে পারছো। এবার আরো কিছু জিনিস পড়াই, এই যে এখানে তোমাকে তো এগুলো তো পড়াই দিলাম, এগুলো তো সমস্যা না। এবার তো সূত্র পড়াই, যেই সূত্রগুলো থেকে আমাদের ডিরেক্টলি পরীক্ষার প্রশ্ন আসে। তো তোমাকে মনে করো সামান্তরিকের বাহু বের করতে বলতে পারে, সামান্তরিকের কর্ণ বের করতে বলতে পারে। তো সামান্তরিকের যদি বাহু বের করতে বলে তাহলে এই সূত্রটা হবে এ ক্রস বি এর মান বের করলেই হবে, ঠিক আছে। এটা শর্টকাট শেখাই তোমাকে যাই বলুক তুমি যে কাজটা করবা, তুমি করবা হচ্ছে হাফ এ ক্রস বি এর মান বের করবা, হাফ এ ক্রস বি, সেটা সামান্তরিক বলুক, এই তিনটাই আসে, বিশ্বাস করে তিনটাই আসে, হয় সামান্তরিক দিয়ে আসে না ত্রিভুজ দিয়ে আসে। তাহলে সামান্তরিক ত্রিভুজ প্যাচ লাগার তো কোনো কারণ নেই, যাই বলুক হাফ এ ক্রস বি। শুধুমাত্র বাহু যদি বলে তাহলে সামনে হাফটা থাকবে না, হাফ দিলেই কিন্তু ভুল হয়ে যাবে, তাহলে সামনে থাকবে কত বলতো, কিছুই থাকবে না। যদি এখানে তোমার সামান্তরিকের বাহু বলে তাহলে এ ক্রস বি, কর্ণ বললেও হাফ এ ক্রস বি, ত্রিভুজের বাহু বললেও হাফ এ ক্রস বি। তারপরে আমি এভারেজে মনে রাখি সবগুলোই হাফ এ ক্রস বি। শুধুমাত্র যদি সামান্তরিকের বাহু বলে তাহলেই হবে এ ক্রস বি, শুধু বললে এ ক্রস বি, আর কোনো কিছু নাই এখানে। আর এই যে সমকোণে একটা বিন্দুতে ক্রিয়াশীল দুইটা সমান বলে লব্ধির মান যে কোনো একটা বলে √2 গুণ, এটা যে ক্লাসের শুরুতে যে জিনিসটা পড়াইলাম সেটাই তো, এই যে এটা পড়াইলাম না যে আর ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 pq cos আলফা। সো এখানে যেটা বলছিলাম যে আলফার মানটা তুমি বসাবা 90 ডিগ্রি, এবং এই পি আর কিউ যদি সমান হয়, এটা তো শিখাইলাম একটু আগে, আর এর মানটা কত হবে, আর এর মানটা হবে √2 ইন্টু পি, তার মানে √2 গুণের সমান। তো এটাই চলে আসছে এখানে। আরেকটা জিনিস এখানে বলছে যে ভেক্টরের স্কেলার যে গুণনগুলো আছে, এই ভেক্টরের স্কেলার গুণন মেনে চলে, মনে রাখবা ভেক্টরের স্কেলার গুণন মেনে চলে, বিনিময় সূত্র মেনে চলে এবং হচ্ছে বন্টন সূত্র মেনে চলে। তাহলে ভেক্টরের স্কেলার গুণন, বিনিময় এবং হচ্ছে বন্টন সূত্র মেনে চলে। সো এই জিনিসগুলোই নর্মালি আমাদের পরীক্ষা আসে, এবং আশা করি তোমরা এগুলো থেকে পরীক্ষা যদি প্রশ্ন আসে তোমরা ইজিলি এগুলো কভার করে আসতে পারবা। তো এবার যদি আমরা একটু করে সামনে যাওয়ার চেষ্টা করি, আমি এগুলো একটু তুলে ফেলতেছি, আমি আরো কিছু জিনিস তোমাদেরকে একটু পড়াই দিব, আরো কিছু জিনিস বাকি আছে আমাদের। সো সেই জিনিসগুলো আমরা একটু করে দেখার চেষ্টা করব। এগুলো মোটামুটি আমরা পড়ে ফেলছি, আমাদের আর অল্প কিছু জিনিস পড়তে হবে। তো আমি একটু আটা দিয়ে আমাদের পরবর্তী স্লাইডটা লাগাই নিচ্ছি, আমাকে একটু সময় দাও, আমি তোমাদেরকে এই জিনিসগুলো কভার করে দেওয়ার চেষ্টা করতেছি। এখানে আমাদের আরেকটা টপিক আছে লন রোলার। সো লন রোলার থেকেও আমাদের মাঝে সাঝে পরীক্ষায় প্রশ্ন আসে, মাঝে সাঝে দু একটা করে প্রশ্ন আসে, আমি সেগুলো একটু তোমাদের জন্য দেখাই দেওয়ার চেষ্টা করব, একটু আমাকে সময় দাও। আচ্ছা, তো এখন দেখো আমাদের আর কয়েকটা জিনিস একটু জাস্ট কষ্ট করে পড়লেই কভার আপ হয়ে যাবে। আমরা নদী নৌকা রিলেটেড কিছু আলোচনা করব। তার আগে যদি আমরা একটু লন রোলার নিয়ে আলোচনা করি, আমরা যদি একটু লন রোলার নিয়ে আলোচনা করি, এগুলো আসলে চিত্র রেখে অনেক সময় নিয়ে পড়ানো যাবে, যেহেতু আমাদের সময় কম, আমাদের সবগুলো চ্যাপ্টার কভার করতে হবে। আমি যতটুকু লাগে ঠিক ততটুকু তোমাদেরকে পড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তো আমরা সবসময় জানি যে একটা লন রোলারকে ঠেলার থেকে টানা সহজ। তো আমি যদি দেখি যে কেন আসলে টানাটা সহজ, কারণ তুমি যখন লন, এটা তোমার মানে এটা তোমার আসতে পারে, খ নাম্বারের ক্ষেত্রে আসতে পারে, বা অনেক সময় গ নাম্বারে ব্যাখ্যা করতে বলতে পারে যে লন রোলার ঠেলা অপেক্ষা কেন টানা সহজ। তো তুমি যখন দেখবা যে ঠেলার ক্ষেত্রে একটা লন রোলারকে ঠেলার ক্ষেত্রে আসলে যে বলটা কাজ করে সেটা হচ্ছে তোমার এমজি প্লাস এফ সাইন থিটা। একটু খেয়াল করো, এটা হচ্ছে ঠেলার ক্ষেত্রে এমজি প্লাস এফ সাইন থিটা কাজ করে। আর যদি আমি লন রোলারকে, এটা তোমার হচ্ছে আমরা পড়তেছি লন রোলার, ঠিক আছে, লন রোলার। আচ্ছা, তো এই যে ঠেলার ক্ষেত্রে এটা তোমার বল কাজ করে, এবং টানার ক্ষেত্রে একটা লন রোলারকে টানার ক্ষেত্রে
টানার ক্ষেত্রে যে বলটা কাজ করে সেটা হচ্ছে কেন টানাটা সহজ, কারণ এখানে mg থেকে এই বলটা বিয়োগ হয়ে যায় -f sin থিটা, এটাই পার্থক্য। টানার ক্ষেত্রে তোমার এই বলটা বিয়োগ হয়ে যায়, আর যখন তুমি ঠেলতেছো তখন তোমার এই যে এই বলটা যোগ হচ্ছে, তার মানে এটা তোমার এক্সট্রা একটা ফোর্স কাজ করতেছে, তো এই জন্যই ঠেলাটা কষ্ট হয় আর টানাটা সহজ হয়। এবং একটা যদি প্রশ্ন পরীক্ষা এরকম আসে যে ঠেলা অপেক্ষা টানা তো সহজ, বুঝলাম, তো ঠেলা অপেক্ষা টানার সময় কতটুকু ওজন কমে, আমি ঠেলা অপেক্ষা টানতেছি যে এই টানার সময় কতটুকু ওজন কমে, এই টাইপের ম্যাথ আসলে তুমি ডিরেক্টলি অ্যান্সার করবা, সেটা হচ্ছে 2f sin থিটা। 2f sin থিটা এই সূত্রে মান বসাই দিলে অঙ্ক হয়ে যাবে। যদি বলে যে ঠেলা অপেক্ষা টানা তো সহজ, বুঝলাম, কতটুকু সহজ বা কতটুকু ওজন কমে, টানলে কতটুকু ওজন কমে আসতেছে, এটা বের করতে পারবা 2f sin থিটা। এই সূত্র অ্যাপ্লাই করলে কিন্তু এই ধরনের ম্যাথগুলো আমরা ইজিলি সমাধান করে ফেলতে পারবো, খুব একটা প্রবলেম হবে না। আচ্ছা, তো এগুলো আমরা বুঝতে পারছি। এবার আমরা আমাদের নদী নৌকা রিলেটেড কিছু প্রবলেম দেখবো, যে একটা নদী যদি সোজাসুজি পার হতে চাই, ঠিক আছে, যদি নদী আমি একদম স্ট্রেট সোজাসুজি পার হতে চাই, চিত্র খুব একটা লাগবে না, সৃজনশীলের ক্ষেত্রে লাগবে, একটু ভালো বুঝতে হবে, নাহলে সৃজনশীল আনসার করতে পারবে না। আর এমসিকিউর ক্ষেত্রে আমি যেটা দেখলাম বোর্ড পরীক্ষাগুলোতে একটা টাইপ থেকে প্রশ্ন আসে, আমি তোমাকে শর্টকাট দিয়ে শেখাই দিচ্ছি। দেখো, তো নদী সোজাসুজি পারের ক্ষেত্রে এগুলো তোমার সৃজনশীলের কাজে লাগবে। লব্ধির মানটা কি হয়, দেখো লব্ধির মানটা এখানে আমি লিখে দিচ্ছি সুন্দর করে, যে লব্ধির মানটা হবে r ইকুয়াল টু রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, তাহলে r ইকুয়াল টু রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, এটা হচ্ছে লব্ধি বের করবা। মধ্যবর্তী কোণ বের করবা কি হবে, আলফা ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি, আর সময় বের করলে ডি ডিভাইডেড বাই ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। সো এখানে ভিটা হচ্ছে নৌকার বেগ, ইউটা হচ্ছে স্রোতের বেগ, আর হচ্ছে লব্ধি, আর ডিটা হচ্ছে নদীর যে দুই পারের যে পোস্ত, এটা যদি নদী হয় এই নদীর দুই পারের যে পোস্তটা আছে এটা হচ্ছে আমাদের বেসিক্যালি ডি। ওকে, সো এই কয়েকটা জিনিস মাথায় রাখলে আমরা এই টাইপের প্রবলেম গুলো সমাধান করে ফেলতে পারবো। তো আমি যদি একটা প্রবলেম তোমাদেরকে বলি যে কি ধরনের প্রবলেম আসে, দেখি আমার এখানে আছে কিনা, সো থাকলে আমি তোমাদের একটু বলে দেই। যে মনে করো এই টাইপের প্রবলেম তোমাদের আসতে পারে, তোমাকে একটু প্রবলেমটা শোনো তাহলেই হবে। তোমাকে মনে করো বলছে যে 5 মিটার বেগে স্রোত প্রবাহিত হচ্ছে, 5 মিটার বেগে স্রোত প্রবাহিত হচ্ছে, 10 মিটার বেগে নৌকা কোন দিকে চালালে সোজা অপর পারে পৌঁছাইতে পারবো। তার মানে আমার 5 মিটার বেগে স্রোত এখানে প্রবাহিত হচ্ছে, তার মানে স্রোতের বেগ কত দেওয়া আছে, স্রোত যাচ্ছে কত বললাম 5 মিটার বেগে স্রোত প্রবাহিত হচ্ছে, তার মানে স্রোতকে আমি ইউ দ্বারা প্রকাশ করি। তো মনে করো আমি ইউ এর মান বললাম 5 মিটার পার সেকেন্ড, এবং বলছি 10 মিটার পার সেকেন্ড বেগে নৌকা চালাচ্ছি, তার নৌকার বেগ ভি, নৌকার বেগ বলছি আমি 10 মিটার পার সেকেন্ড। তাহলে কিভাবে চালাইলে আমি নৌকাটা সোজাসুজি অপর পারে পৌঁছাইতে পারবো, তাহলে সূত্র অ্যাপ্লাই করো, এই যে আলফা ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস ইউ ডিভাইডেড বাই ভি। তাহলে তুমি এখানে যে কাজটা করবা, কজ ইনভার্স মাইনাস ইউ, ইউ এর মান হচ্ছে 5, ভি এর মান হচ্ছে 10, 5 একে 5, 5 দুগুণ 10, তাহলে cos কত ডিগ্রির মান হাফ, cos 120 ডিগ্রির মান কিন্তু হাফ, এখানে যে হাফ চলে আসতেছে, তাহলে cos 120 ডিগ্রির মান হাফ, তাহলে অ্যানসারটা হবে 120 ডিগ্রি। তো এই টাইপের প্রবলেম, ছোট ছোট প্রবলেম গুলো কিন্তু আসতে পারে এবং তুমি এগুলো ইজিলি অ্যানসার করে আসতে পারবা, এবং সৃজনশীলের জন্য হালকা একটু পড়তে হবে, তাহলে তুমি এখান থেকে একটা সিকিউ কমন পেতে পারো। এবার আসো আরো কিছু গুরুত্বপূর্ণ জিনিস পড়বো, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কাল। মনে রাখবা যে গ্রেডিয়েন্ট হচ্ছে একটা ভেক্টর ক্ষেত্র, গ্রেডিয়েন্ট একটা ভেক্টর ক্ষেত্র, আর ডাইভারজেন্স কি ক্ষেত্র, ডতে ডাইভারজেন্স, ডতে ডট গুণন, তাহলে ওটা হচ্ছে স্কেলার ক্ষেত্র। ওকে, তাহলে এই যে ডাইভারজেন্স, ডতে ডাইভারজেন্স, ডতে ডট, ডট মানে তো স্কেলার, তাহলে ডাইভারজেন্স হচ্ছে একটা স্কেলার রাশি, কিন্তু গ্রেডিয়েন্ট হচ্ছে একটা ভেক্টর রাশি। তো এই ডাইভারজেন্স তোমার একটা স্কেলার রাশি, ঠিক আছে, তো ডাইভারজেন্স এর মানটা যদি পজিটিভ হয় বা যদি নেগেটিভ হয় বা যদি শূন্য হয়, তাহলে কি কি ঘটবে, পজিটিভ হলে যে কাহিনীটা হবে, তরলের আয়তন বাড়ে, ঘনত্ব কমে, আর নেগেটিভ হলে তরলের আয়তন এখানে বাড়তেছে, এখানে কমবে, এখানে ঘনত্ব কমে, বাড়বে, উল্টা কাহিনী, একটু রিডিং দিয়ে নিবা স্লাইডটা হয়ে যাবে। আর যদি শূন্য হয় তাহলে এই খেলাটা আসল খেলা, এটাই পরীক্ষা আসে, যে ডাইভারজেন্স মান শূন্য হলে ওই ক্ষেত্রকে আমরা কি বলি, ওই ক্ষেত্রকে আমরা বলি সলিনয়েডাল বলি, ওই ক্ষেত্রকে আমরা বলি ওই ক্ষেত্রটাকে আমরা বলি তখন সলিনয়েডাল বলি। এবং এই যে সলিনয়েড বলতেছি, এখানে একটা জিনিস মনে রাখা লাগবে যে আগত এবং নির্গত ফ্লাক্স সমান হয়। যদি বলে যে ওই ক্ষেত্রে আগত এবং নির্গত ফ্লাক্স কেমন হবে, মনে রাখবা যে আগত এবং নির্গত ফ্লাক্স সমান হয়, এইটা একটু মনে রাখবা। আচ্ছা, আর একটু জিনিস আছে আমাদের, এটা একটু করে দেখি। এখানে আমাদের আশা করি বোঝা যাচ্ছে, আমি তোমাদের একটু দেখাই দেই। আচ্ছা, আমি এখানে একটু ধরেই তোমাদেরকে দেখাই দেই। দেখো এখানে যেটা বলতেছিলাম যে কাল হচ্ছে একটা ভেক্টর রাশি, তাহলে আমি কি বলছিলাম যে গ্রেডিয়েন্ট কি রাশি বলতো, যে একটু আগে শিখাইছি, গ্রেডিয়েন্ট ভেক্টর রাশি, ডাইভারজেন্স স্কেলার রাশি, আর কালটা হচ্ছে একটা ভেক্টর রাশি। তো এখানে কালের মান যদি শূন্য হয় তাহলে মনে রাখা লাগবে কন্ডিশনটা কি হয়, কালের মান শূন্য হলে অঘূর্ণনশীল হয় এবং সংরক্ষণশীল হয়, আর যদি শূন্য না হয় তাহলে সেটাকে বলতে পারবা ঘূর্ণনশীল, অসংরক্ষণশীল, উল্টা দিলেই হয়ে যাচ্ছে। এবং সবসময় মনে রাখবা যে কালের নতিমাত্রা বা ডাইভারজেন্স কত, পরীক্ষা এমসিকিউ আসে, মনে রাখবা যে কালের নতিমাত্রা বা ডাইভারজেন্স শূন্য, কালের নতিমাত্রা বা ডাইভারজেন্স কত বলো তো, শূন্য। তো এইগুলো যদি পড়তে পারো ভাইয়া, তোমার এই ভেক্টর চ্যাপ্টার থেকে ডেফিনেটলি পরীক্ষায় প্রশ্ন কমন আসবে। এবং আরেকটা জিনিস আছে ভাইয়া, বৃষ্টি এবং ছাতার ম্যাথ। সো বৃষ্টি এবং ছাতার শর্টকাটটা শেখাই দিয়েই আমি এই চ্যাপ্টারটা শেষ করে দিব। বৃষ্টি এবং ছাতার শর্টকাটটা শেখাই দেই। তাহলে বৃষ্টি এবং ছাতা,
বৃষ্টি ও সাঁতার শর্টকাটটা শেখাই দিলে আমাদের এই চ্যাপ্টার মোটামুটি কাভার। তো বৃষ্টি এবং সাঁতার শর্টকাট কেমনে অ্যাপ্লাই করবো মনে রাখবে একটা সূত্র, tan থিটা ইকুয়াল টু উপরে বসাবা মানুষের বেগ, উপরে বসাবা মানুষের বেগ আর নিচে বসাবা বৃষ্টির বেগ, তাহলে মানুষের বেগ ডিভাইডেড বাই বৃষ্টির বেগ। তাহলে তুমি থিটা কেমনে বের করবা, তাহলে থিটা ইকুয়াল টু তুমি বের করবা যে tan ইনভার্স উপরে থাকবে হচ্ছে মানুষ, তারপরে মানুষের বেগ আর নিচে থাকবে বৃষ্টির বেগ, নিচে থাকবে বৃষ্টির বেগ। তো এইটা তুমি যদি অ্যাপ্লাই করো তাহলে তুমি কি করতে পারবা, এই বৃষ্টি স্যার ম্যাথগুলো করে ফেলতে পারবা। এখন মনে করো তোমাকে একটা জিনিস যদি বলে যে একজন লোক 10 মিটার পার সেকেন্ড বেগে হাঁটতেছে, একজন লোক 10 মিটার পার সেকেন্ডে দৌড়ে যাচ্ছে, বৃষ্টিটাও 10 মিটার পার সেকেন্ড বেগে পড়তেছে, তাহলে এটাও 10 এটাও 10। তুমি যদি প্রশ্নে এরকম জিনিস দেখতে পাও যে মানটা দেওয়া আছে সেই দুইটা মান সমান 10 10 20 20 50 50 35 35 এরকম যদি মান থাকে, তোমাকে যদি বলে যে কত ডিগ্রি কোনো সাদা ধরতে হবে, তুমি চোখ বন্ধ করে বলে দিবা থিটা ইকুয়াল টু হচ্ছে 45 ডিগ্রি। তাহলে যদি এরকম কন্ডিশন হয়, মানগুলো যদি সেম থাকে তাহলে অ্যান্সারটা কত হবে, থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। আর যদি মান ভিন্ন হয় যে এখানে 15 এখানে 10, তাহলে কি করবা, এখানে মানুষের বেগটা উপরে বসাবা, বৃষ্টির বেগ নিচে বসাবা, থিটা দিয়ে ক্যালকুলেশন করবা, তোমাদের কিন্তু বৃষ্টি সাঁতার ম্যাথ ইজিলি হয়ে যাবে। তো এই ছিল ভাইয়া আমাদের ভেক্টর চ্যাপ্টারের ক্লাস। ভেক্টর চ্যাপ্টার থেকে সম্ভাব্য যে প্রশ্নগুলো তোমার বোর্ড পরীক্ষায় আসতে পারে, তো আমি সেই প্রশ্নগুলো তোমাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করছি। ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগছে তোমরা একটু জানাবা। তোমার যদি রেসপন্স ভালো থাকে তাহলে যে 500 প্রশ্ন সমাধান করতে চাইছিলাম তার প্রথম পর্ব এটা, আমি যদি সুস্থ থাকি তাহলে বাকি পর্বগুলো খুব শীঘ্রই তোমাদেরকে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দিয়ে দিব। তো সবাই একটু ভাই জন্য দোয়া রাখবা, ক্লাসটা কেমন লাগছে জানাই দিবা, ফ্রেন্ড সার্কেলদের একটু মেনশন দিয়ে জানাই দাও। তোমাদের রেসপন্স ভালো থাকলে বাকি জিনিসগুলো খুব তাড়াতাড়ি আসবে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।